হ্যালো, কি অবস্থা? সবাই আছেন? হ্যালো। স্যার, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আছি, স্যার। ভালো। কি অবস্থা? স্যার আসি। ভালো আছি স্যার। কয়েকজন ছেলেরা হঠাৎ কমে গেল কেন? আছি, জ্বর টর আসে নাই, খাবার তো শুনতেছি জ্বর হচ্ছে। জ্বর তো চারদিকে প্রচুর পরিমাণে, কেন জ্বর জানি না। আমার ওই ব্যাচে হচ্ছে 3 জনের জ্বর, এই ব্যাচে তো আরিফের মনে হয়। আমারও স্যার। ও রে, নুরুলের জ্বর। আরিফ কি অবস্থা? আরিফ ভালো হয়েছে জ্বর? জি স্যার, মাথা ঘুরে একটু, এখন অনেকটা ভালো। ঠিক আছে, মাথা ঘুরে একটু খাবার দাবার বেশি খান, একটু খাবার দাবার বেশি খান, তারপরে ঠিক হয়ে যাবে। নিপুণ কি সুস্থ হয়েছেন? নিপুণ স্যার মোটামুটি। তারপর হচ্ছে জরিনা, জরিনাও তো খুব অসুস্থ ছিল। জরিনার কি অবস্থা? জরিনা সাথী? আর এখন এখন যদি জ্বর হয় না, অ্যান্টিবায়োটিক খেতে হবে। এটা আসলে আর বোঝা যাচ্ছে ডোজটা না। ফুল করতে হবে স্যার। আজকে থেকে আমার মানে ভাইটা। আমরা করি কি, হুম, ডোজ কমপ্লিট করি না। সেটা আসলে ও আমরা ডাক্তার আগে থেকেই আমাদের এইটা সমস্যা, নিজেরাই করি আর কি। হ্যাঁ, দুই একটা খাই, ভালো হয়ে যায়, তারপরে বাদ দিয়ে দিই। ডোজ নিজেরাই বড় কমপ্লিট করতে ডাক্তার হবে, স্যার। তাছাড়া আবার হবে। নিজেরাই নিজেরাই আসলে ডাক্তার এখন। জরিনার কি অবস্থা? সাথী, আপনার কি ভালো হয়েছে কিছুটা? সাথীর অবস্থা সবচেয়ে খারাপ ছিল আমাদের মধ্যে। স্যার, আমাদের ইলাস্ট্রেটর আর কয়দিন ক্লাস হবে? ইলাস্ট্রেটরে খুব বেশি হবে না আসলে, আপনাদের ক্লাস বলা যায় শেষ দিকেই। আচ্ছা স্যার, ওই যে একটা জানার ছিল যে আমরা তো অবশ্যই ইলাস্ট্রেটর তো মূলত লোগো তৈরির জন্য তো বেশি হ্যাঁ, ব্যবহার করি। লোগো আমরা তো লোগো করবই, লোগো করবো। এটা তো লোগো একটু গুলা লোগোর কি কয় ধরনের হয় বা কি রকম টাইপের হয়, হ্যাঁ, সেটা নিয়ে এগুলো আলোচনা একটু করবো। আগে একবার করা হয়েছিল তো, যার জন্য এটা পিছনে চলে গেছে। আজকে এইগুলা নিয়েই কথা বলবো, ডব্লিউসি এম জি। স্যার, আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ নুরুল। আমি স্ক্রিনটা শেয়ার দিই, দেখেন। অবশ্যই, একটু দাঁড়ান, আমি হচ্ছে একটু দেখি মিটিংটাকে। ডিসেবল করা আছে স্যার। একটু ওয়েট করেন, আমি হচ্ছে ওই যে লাইভ দিয়ে নেই, দেখি লাইভটা দেওয়া যায় কিনা। অনেক গ্যাঞ্জাম, লাইভ টাইভ দেওয়া এখন ঝামেলা হয়ে গেছে। দেখি কি বলে। এই যে এরর। ফেসবুক লাইভ স্যার। ফেসবুক লাইভ এখন দেওয়া যায় না, সমস্যা। আগে ছিল আমরা দিতে পারতাম, এখন সেই মিটিং লিংক থেকে দিতে হয়, কেন জানি না। সেটিংস কেন চেঞ্জ করা হয়েছে আমি বলতে পারবো না। আচ্ছা, একটু বলে নেই লাইভ দিতে। স্যার ইউটিউবে কি আপলোড হচ্ছে ভিডিওগুলো? হ্যাঁ, ইউটিউবে আপলোড হচ্ছে ভিডিও। ইউটিউবে এলইডিপি নওগাঁ নামে দিলেই হবে। হ্যাঁ, নুরুল দেখাতে চাচ্ছিলেন, দেখান শেয়ার দিয়ে। জি স্যার, দিচ্ছি স্যার। আমার অ্যাকাউন্টটা আবার হ্যাক করার চেষ্টা করছে। প্যাকেজিং। জি স্যার। স্যার, হুম। এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বা কি বলে প্রপার্টিজ বার, এটা অপশন টু। বা প্রপার্টিজ বার, রাইট। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এন্ড কন্ট্রোল আর প্রজেক্টর বার কোনটা স্যার? কি বুঝি নাই। কন্ট্রোল এন্ড প্রজেক্ট বার।
কন্ট্রোল বার তো এইটাকেই বলে। কোনটা স্যার, Control এটা? bar- না না, কন্ট্রোল অপশন। এটা? কন্ট্রোল অপশন তো ওই যে, হ্যাঁ এইটাই। আসলে ইলাস্ট্রেটরে ডাইরেক্টলি কন্ট্রোল বার, অপশন বার, প্রিফারেন্স বার এগুলা ডাইরেক্টলি বলা যায় না, কারণ ফটোশপে যেরকম প্রতিটা টুলের আলাদা আলাদা অপশন বার আছে, জি স্যার। আর ইলাস্ট্রেটরে আসলে প্রতিটা আলাদা আলাদা নাই, সব জি স্যার। কিছুরই নাই, কয়েকটা জিনিসের আছে। কারণ এই জায়গায় তো শুধু স্ট্রোক আর ফিলের ব্যবহার, ফিল হ্যাঁ, কালার স্ট্রোক কালার ব্যবহার থাকার জন্য এরকম হয়ে গেছে। কিন্তু আপনারা যে দুইটা বারের কথা বলতেছেন সেইটা কোথায় পেলেন সেটা বলেন তো দেখি। ফিল আর কি? প্রজেক্ট বার আর কন্ট্রোল বার স্যার। প্রজেক্ট বার কোনটাকে বলে আমি এটা ঠিক এটা মনে হয় স্যার, মনে হয় এই নিচেরটা। ফটোশপ না ইলাস্ট্রেটরের কথা বলতেছেন? ইলাস্ট্রেটর স্যার। ইলাস্ট্রেটরের প্রজেক্ট বার কোনটাকে বলে বলতে পারতেছি না। ও, সেটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। গুগলে আসতেছে না স্যার, মানে ওটা আরেক গুগলে উল্টা পাল্টা আসতেছে। গুগলে আসবে না, কারণ এরকম নির্দিষ্ট কিছু নাই তো। কারণ আমি যতটুকু জানি এই চারটাই থাকে। একটা হচ্ছে মেনু বার, উপরে মেনু, তারপর হচ্ছে অপশন বা প্রিফারেন্স বা প্রপার্টিজ প্রপার্টিজ, যেটাই বলেন, তার বামেরটা বাম টুলস। দিকে হচ্ছে টুল বার, উপরেই হইতেছে এটা এক্সপান্ড, মেনু এক্সপান্ড অথবা ফ্লোটিং করার জন্য এই যে দুইটা অ্যারো আছে ছোট্ট এটা? বারের টপে, না না না, টুল বারের টপে দেখেন, হ্যাঁ রাইট, ওইটাকে ক্লিক করলে ফ্লোটিং হবে আবার আনফ্লোটিং হবে, এরকম হবে আর কি। আর আর এটা ফ্লোটিং প্যানেল, ডান পাশেরটা। ডান পাশেরটা আসলে প্যানেল ডক বলে আসলে। ও, প্যানেল লক, আচ্ছা। হ্যাঁ, প্যানেল ডক বা প্যানেল বার এরকম ইলাস্ট্রেটর ইন্টারফেস বললেই তো নামগুলা দেখায়। ILLESTRATOR, ইলাস্ট্রেটর InterFACE, ইলাস্ট্রেটর ইন্টারফেস নেম। এই যে ইলাস্ট্রেটর কন্ট্রোল প্যানেল মিসিং, সরি, ইন্টারফেস নেম, এরকম দিলেই সবগুলো আপনারা দেখতে পাবেন কোন জায়গায় কি আছে, কোনটাকে কি বলে, সবই দেখা যায়। তো লেখাই থাকে। আমরা যদি এইটাতেই যাই, সিম্পলি এইটাতে যাই, দেখেন এর তো খুব বেশি কিছু থাকে না। মেনু বার, টুল বার, সিলেক্টেড টুল মেনু, মানে যেটা থাকে নিচে ওইটাই। বাম দিকে হচ্ছে প্যানেল টাইটেল বার অথবা প্যানেল বার অথবা প্যানেল ডক। ডক এই জন্য বলা হয়, এটা সবসময় এক্সপান্স করে, মানে ছোট করা যায় বড় করা যায় অটোমেটিক্যালি, সেই জন্য বলা হয় আর কি। তাছাড়া আপনি যেটা বলতেছেন সেরকম কি আছে? ওই ফ্লোটিং বার, এই ওইটাকে যে ফ্লোটিং বারও বলে একই। এটা? হ্যাঁ, এই যে ফ্লোটিং বার ডান দিকে, মানে যে প্যানেল ডক যেটা বলতেছি, হ্যাঁ, 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 এটাকে হ্যাঁ, ফ্লোটিং বার বলে। টুল বার, মেনু বার, কন্ট্রোল প্যানেল, এই তো একই, তো সবই তো ঘটনা বুঝতে একই। বুঝতে পারছি। সবগুলাতেই দেখেন, আপনি যেটা খুঁজতেছেন ওইরকম কিছু আমি কখনো পাই নাই আসলে। আচ্ছা, আচ্ছা, ঠিক এই আছে। যে ফ্লোটিং বার, তারপর হচ্ছে মেনু বার, কন্ট্রোল বার, এইসব আলাদা আলাদা ওইভাবেই থাকে আর কি। আপনি যেটাই বলেন না কেন, আমরা ওইভাবেই নাম পাবো। আমি কপি করি যদি, এক একটার এক এক রকমই পাবো, এবং এক একজন এক এক ভাবেই ব্যাখ্যা করে। আসলে মূল বিষয়টা ওই একই, মেনু, টুল আর হচ্ছে ডক প্যানেল। এটাকে যদি দেখি আমরা, সেই একই ভাবেই দেখা হচ্ছে এই জায়গায়। তাই অ্যাপ্লিকেশন বার বা এটা অ্যাপ্লিকেশন, তারপর মেনু বার, কন্ট্রোল প্যানেল, টুল বার, স্ট্যাটাস বার বলতে এইটা যে অবজেক্টটা মাঝখানে থাকে সেটারই হচ্ছে স্ট্যাটাসটা দেখায়। সে জুম ইন নাকি জুম আউট করা, তারপর হচ্ছে কয়টা আউটপুট আছে সেগুলো সব দেখায়। এটাকে হইতেছে এটা কলাপস প্যানেল। এই যে এই জায়গায় আবার লেখা হচ্ছে কলাপস প্যানেল, এক একজন এক এক কথাই বলে। জি স্যার। ওইটা কই পাইছেন আপনি, যেটার কথা বলতেছেন সেটা কই পাইছেন? এক জায়গায় দেখলাম স্যার, এই জন্য মনে হলো যে এটা আবার কোনটা। সেইটা দেখলেন, সেটা একটু আমাকে দেখান তো দেখি। এটা তো স্যার ইয়াতে ব্রাউজ থেকে দেখছেন, কোথাও এটা হারায় গেছে, আমি খুঁজে পাবো না তো। ও আচ্ছা, ব্রাউজ থেকে অত দেখে আসলে মাথা গুলাই যাবে, ওইগুলা করেন না। আপনি যে জায়গা থেকে দেখেন না কেন, অথবা ইলাস্ট্রেটর ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পাবেন সেই জিনিসগুলো। এই যে সেই আমি আরেকটা আনলাম, সেটা তো মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, প্যানেল বার, টুল বার, স্ট্যাটাস বার, সেই একই আর্টবোর্ড, ফ্লোটিং প্যানেল। এটাকে ফ্লোটিং প্যানেল বলা হয় কারণ সে এক্সপান্স করা যায়, আবার ছোট করা যায়, আবার হচ্ছে প্যানেল ডকও বলে, একই বলে প্যানেল ডক, ডক প্যানেল, লেয়ার প্যানেল, এইভাবে থাকে আর কি। জি স্যার। আর কিছু, আর কোনো কিছু রুল?
কি হলো, নুরুল আবার হুট করে হারাই গেল নাকি? স্যার আমার আসি তো স্যার। হ্যাঁ ফাইসুল। স্যার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ অবশ্যই বলেন, শেয়ার দেন, দেখান। স্যার এই যে এটা করছি, দাদা একটু হোস্ট করে দিয়ে। দেখতে পাচ্ছেন স্যার? ও সুন্দর হয়েছে, এটা একটা আর ভালো হয়েছে কাজটা। হুম, এটা একটা। গুড। এটা কি ওই টিউটোরিয়াল দেখে করা তো? জি স্যার, জি স্যার। হুম, ঠিক আছে। ওই এইটা করলেই অপশন ইগুলা বুঝতে পারবেন অন্তত। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশনটা একটু ঝামেলা করে ফেলছেন আসলে। ওইগুলা ওই প্যাকেটের কালার রাখলেই ঠিক হয়। হ্যাঁ ফাইসুল। স্যার এই যে আমি এটা মেন ইয়েটা স্যার। এইটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পরে আনগ্রুপ করেছি। আনগ্রুপ করে তারপরে আর মানে কোনো গ্রুপ করার সিস্টেম আসতেছে না আর কি। আচ্ছা আনগ্রুপ আছে। একটু হোস্ট করে দিবেন তারপর তা লাইভ দিব। আচ্ছা আচ্ছা রাতুল ভাই একটু দাঁড়ান। রাতুল ভাই, আমরা সকালের ক্লাসে তো 1 ঘন্টা সোয়া ঘন্টা করে বসে থাকা লাগে, হোস্ট হইতে সময় লাগে, তারপর হচ্ছে লাইভ হইতে তো সময় লাগেই। ঠিক আছে দাদা, আমি পরে কথা বলবো এটা নিয়ে। ও আচ্ছা। হ্যাঁ ইয়ে ফাইসুল দেখি আপনি আর একটা এই যে এইভাবে না, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করলে হবে না। সিলেকশন টুল ব্যবহার করেন, বাইরে আনসিলেক্ট করেন, ডিসিলেক্ট করেন, বাইরে ক্লিক করেন। এখন সিলেক্ট করেন তো দেখি একটা, যে কোনো একটা। হ্যাঁ এখন সিলেক্ট করেন সবগুলাই, ড্র্যাগ করে সিলেক্ট করেন। ড্র্যাগ করে সিলেক্ট করব? হ্যাঁ করেন। এখন দেখেন নাই। না স্যার। আনডু আনগ্রুপ, কন্ট্রোল জি চাপেন, তাই হয়ে যাবে। কন্ট্রোল জি হয় না তো স্যার। এটা ক্লিক করে নেন, বাইরে ক্লিক করেন একবার, সবগুলা সিলেক্ট করেন, আবার কন্ট্রোল জি চাপেন। গ্রুপ হচ্ছে না। কন্ট্রোল জি চাপেন, এটা কোনো একটা গ্রুপ করাই আছে হয়তো, তাইলে অথবা কিছু একটা করাই আছে। এখন নতুন দেখেন তো। নতুন করে করেন তো দেখি। এবার হইছে স্যার? না, এক সিঙ্গেল সিলেক্ট করেন, গ্রুপ সিলেক্ট তো একটা ক্লিকে হয়, কেন ড্র্যাগ করেন? হ্যাঁ হইছে তো। এবার হইছে স্যার। হ্যাঁ আনগ্রুপ করেন। কন্ট্রোল শিফট জে, হ্যাঁ এই তো আনগ্রুপ আছে। জি। কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ। আমরা মাউস ব্যবহারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে ইলাস্ট্রেটরে কাজ করে শেষ করতে পারবো না। জি স্যার। সবসময় মনে রাখবেন, আমি তো সবসময়ই বলি। আর স্যার এই যে গ্রিডটা মুভ করার কেমন করে বুঝতেছি? গ্রিডটা লক আছে হয়তো, গ্রিডে ঝামেলা আমিও পড়ছি রে ভাই। এই যে লক আছে দেখেন, রাইট ক্লিক মাঝে করেন। মধ্যে রাইট বাটন ক্লিক করেন, গ্রিড দেখেন লক আছে। এই যে লক গাইড। যে লক, লক গাইডস, গ্রিড না গাইড। এখন সিলেক্ট করেন, এখন হইছে। জি স্যার। আর যখন সিলেকশন করা থাকবে, লক করা থাকবে, লক করেন, আবার কন্ট্রোল 2 চেপে লক করেন। জি করেছি হ্যাঁ স্যার। এখন দেখেন লক করা আছে। না হয়নি মনে হয়। হ্যাঁ হইছে ও হইছে। হইছে। এখন ওইটাতে মাউস পয়েন্টার আনেন, এনে রাইট বাটন ক্লিক করেন, তখন দেখাবে। না এটা সিলেক্ট হয় নাই মনে হয়। সিলেক্ট হয় নাই। না গ্রুপ তো হইছে মনে হয়। রাইট বাটন সিলেক্ট করার চেষ্টা করেন, তো হচ্ছে না। না। জুম আউট করেন, জুম আউট করেন একটু, সিলেকশন জুম আউট। হ্যাঁ এবার হ্যাঁ দেখেন। এইবার দেখেন তো সিলেক্ট করে হয় কিনা। না সিলেক্ট তো হয় না। লক হইছে। আপনি লেয়ারে লক হয়ে দেখেন, গেছে। এখন লেয়ারে দেখেন। আনলক করেন, কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল অল্টার 2 চাপলে আনলক হয়ে যাবে। এই যে এই যে আনলক আনলক হয়েছে। এখন হচ্ছে এটা লক এখন বা আনলক কেমনে বুঝতে পারবেন? এটা যখনই ওই লাইনটার উপরে আপনার মাউস কার্সার আনবেন, তখন দেখবেন যে একটা সিম্বলটা একটু চেঞ্জ হয়ে যায়। একটু খেয়াল করে দেখেন, জুম করে একটু খেয়াল করে দেখেন, এটা গোড়া একটা ফোঁটা চলে আসে। জি স্যার বুঝতে পারছি। তখন মনে করবেন যে এটা লক আছে। আচ্ছা স্যার, তাহলে অফ করলাম স্যার। হ্যাঁ অফ করেন। হ্যাঁ আর আর কার স্যার কি আমি সমস্যা? দেখাই স্যার। অবশ্যই। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা স্যার করা মানে মেন ইলাস্ট্রেটর আর কি। গুড গুড, ভালো হয়েছে খুব। আর এটা একটা করা। বাহ। আর মকআপটা স্যার এই যে এটা। এটা থেকে এটা মকআপটা, এটা হ্যাঁ এটা ফটোশপে মকআপ করা। গুড গুড। মকআপ না করলেও চলে, এগুলো নিজেরাই করতে পারেন আসলে। এটা যা করার নিজেই করতে পারেন। এটা দেখে দেখে দেখেন, চারদিক থেকে গ্রেডিয়েন্ট ব্যবহার করা।
গ্রেডিয়েন্ট না আসলে শ্যাডো দিছে। শ্যাডো ব্যবহার করছে তো এটাকে কপি করেই। হ্যাঁ আপনি যে মকআপটা করছেন মকআপ ফাইলটাকে দেখেন, মকআপ ফাইলে দেখেন এগুলো সব ম্যানুয়ালি করা আছে সবকিছু, হ্যাঁ হ্যাঁ, এই যে সব দেখেন গ্রুপ করা আছে তো। গ্লোবাল লাইট অবজেক্ট, হ্যাঁ গ্রুপ হ্যাঁ করা আছে। সবকিছু এভাবে করা আছে, সেইভাবেই করলে সবচেয়ে ভালো আর কি। মকআপ ব্যবহার করতে পারেন ঠিক আছে, বাট নিজেরাও ওই মকআপ সিস্টেমটা জানলে যে কোনো মকআপই আমরা নিজেরা করতে পারি। সেটার আচ্ছা। জন্য আসলে মকআপ জানার দরকার হয় না, অথবা মকআপ ডাউনলোডেরও দরকার হয় না, সুন্দরভাবেই করা যায় এটা। ঠিক আছে। যাই হোক, এটা গেল। সাগরের কি অবস্থা সাগর? আমি কিছু করি নাই। এই কিছুই করেন নাই, তাহলে কেমন নাই? স্যার আমি গ্রুপে শেয়ার দিছি। আচ্ছা, বৃষ্টি কই আজকে? বৃষ্টি বৃষ্টি কই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ছবি কই বৃষ্টির? কি জানি আজকে জুমে ঢুকছি দেখতেছি ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ জুমে ঢুকছেন আজকে হচ্ছে ওয়েবসাইট থেকে, যার জন্য হয় নাই, লগ ইন করে ঢুকেন নাই, এজন্য ছবি হারাই গেছে। লগ ইন করে ঢুকেন, হয়ে যাবে। লগ ইন করে ঢুকেন, তাই হয়ে যাবে। কালকে নিউজ দেখতেছিলাম, সেটার মধ্যে দুই বোনের কথা, কি একটা আতঙ্ক। আমি বাড়িতে খবর দেখতেছি, বাড়িতে গেলে আমার মোবাইল কাজ করে না এবং মোবাইল নেটওয়ার্কও থাকে না, একবারেই শেষ। ওই ইন্টারনেট থাকে না, কথা বলতে পারিনি, কিছু না। ওই বাটন সেট যেগুলো আছে, জাভা সেট, এইটা ছাড়া কাজ করে না আমাদের বাড়িতে, ওই রাস্তায় যাইতে হয়। তো সেই জায়গায় খবরে দেখতেছি রংপুরে দুই বোনকে কালকে দুই বোনের হচ্ছে লাশ পাওয়া গেছে, দুই বোনের একসাথে পাওয়া গেছে, একটা ঘর থেকে পাওয়া গেছে আর কি। তাদের নাম হইতেছে এই যে জান্নাতুল মুয়া। আমি কি এই সর্বনাশ, কি বলে এরা, তো রংপুর না। আমার মাথায় নামটা হঠাৎ করেই মাথায় ঢুকছে, যে এই পরিচিত নাম, দুই বোন, কি একটা। পরে তো তখন দেখি যে ফোন বন্ধ, ফোনে আর কোনো উপায় নাই। আর আমরা না স্যার, না না, আমরা বেঁচে আছি স্যার। কিন্তু আপনার নাম যে আছে, তো আপনার নাম ওইটার সাথে মিলছে, আপনারা পেপারে হয়তো আজকে দেখতে পাবেন। দুই বোনের হচ্ছে একসাথে মৃতদেহ পাওয়া গেছে, দুইটা। যাই হোক, ভালো আছেন, সুস্থ আছেন, এই ভালো। হ্যাঁ স্যার, দোয়া করেন। প্রত্যাশাও তাই, ভালো থাকেন সবাই, সবসময় খুব ভালো থাকেন। অসুখ বিসুখ একটু হবেই। আচ্ছা, আমরা হচ্ছে আর হচ্ছে প্রত্যাশা কি অবস্থা? স্যার ল্যাপটপে তো করতে পারতেছি না কেন? স্যার, উইন্ডোজ দেওয়ার পর দেখতেছি স্লো হয়ে গেছে। এই যে এখন ফোন দিয়ে কানেক্ট করে আছি, ইন্টারনেট কানেকশনও নিচ্ছে না ল্যাপটপে। উইন্ডোজ কি আপনার ল্যাপটপ কত আগের? অনেক আগের? জি স্যার, 6 বছর প্রায়। 6 বছর প্রায়। প্রসেসর কি, র্যাম কত বলেন তো? র্যাম কত জানি স্যার, খেয়াল নাই। এই সর্বনাশ। এসপিসি থেকে করেন, প্রপার্টিজে যাতে হবে। যাই হোক, এটা কি প্রসেসর কত? প্রসেসর কি? স্যার কোরাই 3। কোরাই 3। র্যাম হচ্ছে 2 GB অথবা 4 GB। এটাকে কি এজিবি কার্ড আছে নাকি নাই? স্যার জানি না তো। না, সেটা আপনাদের যে কোনো ল্যাপটপ যদি হয়, সেটার প্রসেসর এবং সেটার যদি স্পেশাল কনফিগারেশন থাকে, সবসময় দেখবেন যে ল্যাপটপের যে টাচ স্ক্রিন যে জায়গায় থাকে, অর্থাৎ কিপ্যাড যেটা থাকে, মাউস প্যাডের বাঁ দিকে অথবা ডান দিকে ছোট্ট দুইটা স্টিকার লাগানো থাকে। স্যার ওইগুলো উঠে গেছে। ও সর্বনাশ, সেগুলো উঠাই ফেলছেন। আচ্ছা যাই হোক, সেটাতে হচ্ছে টরেন্ট ওয়েব ভালো নাকি হচ্ছে টরেন্ট যে ইয়াটা ভালো স্যার? ডাউনলোড একটু টরেন্ট ডাউনলোড ইউজ করা তো রিস্ক। জরি না, আমি চেঞ্জ করতেছি। না, ওই যে কালি লিনাক্স, ভুল হয়ে গেছে। এটা আসলে আমি কালি লিনাক্স ডাউনলোড করতেছি তো, ওটা আইএসও ফাইল যেটা। লিনাক্স অপারেটিং সিস্টেম চালাবেন আপনি? হ্যাঁ, একটু মানে চালানোর ইচ্ছা আছে।
লিনাক্স লিনাক্স চালাই কি করবে? লিনাক্স তো চালায় মজা পাবেন না, সার্ভারের জন্য, আপনি কেন লিনাক্স ব্যবহার করবেন? আপনি অনেক কিছু সুবিধা পাবেন না। ইচ্ছা হচ্ছে স্যার একটু তাহলে ডুয়েল বুট চালাতে হবে। ডুয়েল বুট করব না, হচ্ছে এই যে লিনাক্স লাইভ চালাবো। পেন ড্রাইভেও বুটেবল করা যায়, পেন ড্রাইভ থেকে চালাতে পারেন। ডিস্ক কিন্তু পার্টিশন দিতে হবে। না, লাইভ চালালে পার্টিশন দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, ওই ইয়াতেই হবে, ওই আপনি ইয়ার পেন থেকে দেন, ড্রাইভেই হবে। উবুন্টু ডাউনলোড দেন, উবুন্টু তো উবুন্টু প্রোগ্রামিং এর জন্য লিনাক্স আগে চালাইছি একটু একটু। লিনাক্স হচ্ছে সার্ভারের জন্য। আমি এই ব্যাপারটা অত দক্ষ না, যার জন্য সমাধান দিতে পারতেছি না, কইতেও পারতেছি না আসলে। আমি চালাইছিলাম। প্রোগ্রামিং যারা করে তারা উবুন্টু ব্যবহার করে, যারা সার্ভারের কাজ করে অথবা সিস্টেম অ্যাডমিন হিসেবে কাজ করে তারা হচ্ছে লিনাক্স ব্যবহার করে, আমি এইটুকুই জানি। আর আমাদের মতো ঘাটের মোড়া যেগুলো আছে সেগুলো উইন্ডোজ 7 ব্যবহার করে। আর যারা হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স, মানে আপডেটেড বেশি, তারা উইন্ডোজ 10 ব্যবহার করে। এই হচ্ছে আমার জানা আর কি, এর বাড়তি কিছু কিছু জানি না আমি। স্যার এটা গ্রাফিক্যাল ভিউ আর ওটা হচ্ছে প্রোগ্রামিং ভিউ, এই তো হিসাব, এই আর কি পার্থক্য। র ফরম্যাট। না, যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন আছে কিন্তু কম, খুবই কম। সেটার যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তবে একটা কথা আলাদা, যে কোনো অপারেটিং এ যদি ইনস্টল করেন, আমি এইটুক জানি লিনাক্স যতজন তার পিসিতে ইনস্টল করছে একই সাথে উইন্ডোজ, বরাবরই দেখা গেছে লিনাক্সটা ঠিক আছে, উইন্ডোজ কি একটা ঝামেলা বেঁধে গেছে যতজন। ওই যে পার্টিশন দিতে গেলে এই সমস্যা হয় স্যার। সিস্টেম অ্যাডমিনরা যারা এটা ব্যবহার করে, সিস্টেম অ্যাডমিনরা সাধারণত ব্যবহার করে 2 দিন পর পর চিল্লাচিল্লি করে এটা নিয়ে, এই যে আমার এই সমস্যা হয়ে গেছে, আমার এই সমস্যা হয়ে গেছে। আহা 500 জিবি ফরম্যাট হয়ে গেছিল স্যার প্রথম অবস্থায়। হ্যাঁ সেটাই, একবারে দিয়ে দিন সব ফরম্যাট, জীবনে যা কাজ করছেন এটা একটা কাজের কাজ হবে আর কি। অনেক ফাইল রিকভার হয়নি, হারায় ফেলছি। ইয়ে করেন ভাই, আপনি পেন ড্রাইভে বুটেবল করে নিন সরাসরি পেন ড্রাইভ। বুটেবল মানে লাইভ চালাবো একটু একটু করে, আর কোনো সময় ইচ্ছা হলে। আচ্ছা যাই চালান, চালান, সমস্যা নাই। আচ্ছা আমরা ক্লাসে যাই, মেলাক্ষণ 1 ঘন্টা হয়ে গেছে, প্রতিদিন 1 ঘন্টা করে ফাঁকি দেওয়া হচ্ছে আর কি। সেটা হচ্ছে লোগো নিয়েই কথা বলি আজকে, আমরা লোগোই দেখাবো। আমার প্ল্যান ওইভাবেই শুরু থেকে। আমি নুরুল, আমার লোগো গুলা নিয়ে কি করলেন পরে, সেটা একটু দেখাইলেন না? না স্যার কিছু করিনি, এখন ওইভাবেই আছে। আচ্ছা, ওগুলো ওইরকম আহামরি কোনো লোগো না, যার জন্য ওইগুলা ওইরকম গ্রামেটিক্যালি প্র্যাকটিসও করতে পারবেন না, 2-1টা ছাড়া, খুবই কম। যাই হোক, কি দেখি আমার ফোন চার্জ দেই। আচ্ছা আমরা লোগো নিয়ে কথা বলবো। যারা পরের দিকে আসছেন তারা হয়তো জানেন না, কিন্তু আগের দিকে হচ্ছে আমাদের লোগো নিয়ে ক্লাস ছিল আর কি। আচ্ছা ফেসবুক লাইভ চলতেছে, আরেকটা একটা চা দেওয়া লাগবে, তাহলে হচ্ছে 2টা চা 2টা সিঙ্গারা, তাইলে হুম হুম চা নিয়ে আসো। না না না, আমি তো দিয়ে আইছি এটা। সেটা হচ্ছে
আমরা আগেও একবার কথা বলছি, এগুলা ইন্টারনেটেও পাবেন। লোগো আছে 7 রকমের মূলত। 7 রকমের লোগো। আমরা বিভিন্ন রকম লোগো করি, আসলে সেটা কোনটা কেমন কি সেটা আমরা আসলে খেয়াল করি না। মনের মতো, মনের ইচ্ছা মতো মাধুরী মেশানো লোগো বানাই। সেটা মেনটেন করি না, খুব কম জনে মেনটেন করে। আর যারা মেনটেন করে, মানে নতুন কালে খুব কম জনে মেনটেন করে, যারা মেনটেন করে তারা হচ্ছে দেখবেন যে লোগোগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। আর যারা মেনটেন করে না তাদেরটা ভালো হয় হঠাৎ, শিওর দিয়ে বলতে পারবে না। আর লোগোর সাথে তো কালারের একটা সম্পর্ক আছেই সবসময়, বড় একটা সম্পর্ক। আমরা সাধারণত 7 রকমের লোগো দেখি। ফার্স্টে আমরা বলবো যেটা আমরা বলি টেক্সট বেস লোগো। আমাদের মডিউলের মধ্যে একটা কথা লেখা আছে, মডিউলে একটা দারুণ মানে একটা দেওয়া আছে, দাঁড়ান, ক্লাস মডিউল গ্রাফিক ডিজাইন, এটা ওপেন করলে আমরা দেখতে পারবো। ইলাস্ট্রেটর আমাদের হচ্ছে লোগোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুইটা কথা লেখা থাকে, একটা টেক্সট বেস লোগো আর একটা সিম্বল বেস লোগো, আর একটা হচ্ছে টেক্সট প্লাস সিম্বল বেস লোগো। এই 3 রকম লোগোর কথাই বলা হয় আর কি। এই 3টা লোগো দিয়ে আসলে হয় না, টেক্সট বেস লোগো না, আসলে এগুলা বলে ওয়ার্ড মার্ক লোগো। আর একটা হইতেছে একটা হচ্ছে ওয়ার্ড মার্ক, আর একটা হচ্ছে সিম্বল, আর একটা লেটার, আর একটা ইমব্লেম কম্বিনেশন অ্যাবস্ট্রাক্ট। আমরা প্রথমেই যাই ওয়ার্ড মার্ক, যেটাকে আমাদের বলা হয় টেক্সট বেস লোগো। ওয়ার্ড মার্ক হচ্ছে যে কোনো ওয়ার্ড, শব্দাংশ। একটা ওয়ার্ড আমরা কি, একটা শব্দের অংশ বা শব্দই ধরা যায়। শব্দ, সোজা কথা, একটা শব্দ, জাস্ট ছোট্ট একটা শব্দ অথবা বড় শব্দ, সেটা যাই হোক, সেটা দিয়ে যখন আমরা লোগো করি সেটাকেই বলে ওয়ার্ড মার্ক, যেটাকে আমরা বলছি টেক্সট বেস। মানে এইটা হচ্ছে কোম্পানির নাম হতে পারে, বিজনেসের নাম। হ্যাঁ, সেটা তো, লোগোটা তো হবেই কোম্পানির নাম অথবা সেই অর্গানাইজেশনের নাম। আমরা কোম্পানি না বলে বলি অর্গানাইজেশন। এখন কেউ যদি তার মতো ধরেন ব্যক্তিগত লোগো যদি বানায়, যে হ্যাঁ আমার নাম দিয়ে শুধু আমার লোগো হবে, এটা আমার কোনো কাজে ব্যবহার করব, সেটাও কোনো আপত্তি নাই। তবে সাধারণত লোগো হয় হচ্ছে এরকম ওয়ার্ড বেস লোগো, ওয়ার্ড মার্ক লোগো। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিখ্যাত কয়েকটা লোগো। একটা হচ্ছে ভিসা, এটাতে সরাসরি ভিসা ভিসা কোম্পানির নামটাকেই ব্যবহার করা হয়েছে। এই জায়গায় হলুদ রঙের একটা লেস দিয়ে দেওয়া হয়েছে, এটা মানে আসলে প্লেনের পাখনা, এয়ার ফ্লাইট আমরা যেই করি, এবং সেটা এটাতে লাগানো হয়েছে। কিন্তু জাস্ট এইটুক যদি আমরা দেখি তখন দেখবো এটা ঘুড়ি অথবা কোনো একটা উড়ন্ত কোনো কিছুর একটা জিনিস আর কি। সেটা হইতে পারে কোনো পাখি, হইতে পারে কোনো একটা মানে উড়োজাহাজ, হইতে পারে একটা মানে কাগজ দিয়ে আমরা যে বানাই প্লেন, কাগজ দিয়ে বানাই না, ঢিল মারি চলতে উঠতে থাকে, ওই জিনিস হইতে পারে। তারপর দেখেন কোকা কোলা, সরাসরি নামটাই ব্যবহার করা হয়েছে, ডাইরেক্টলি নাম কোকা কোলার, আর দ্বিতীয় কোনো নাম নাই, সিম্বলও নাই, কিছু না। এটাই তাদের লোগো, এটাই তাদের মনোগ্রাম, এটাই তাদের সিম্বল, এটাই যা বলেন সবকিছু। এটা গেল কোকা কোলা, এবং একটু প্যাচ দেওয়া আছে ভিতরে একটা ঢেউয়ের এটা মতো। হ্যান্ডরাইটিং। হ্যাঁ, এটাই হ্যান্ড রাইটিং। সেই সময়ের যে কোকা কোলা সময়ের যে সময় বিষয়টা ছিল, কোকা কোলা, স্প্রাইট, এগুলো সব হ্যান্ড রাইট লোগো। এগুলা পরবর্তীতে এইভাবে স্মুথ একটা ফন্ট ব্যবহার করা হয়, এখন ফন্ট আছে এবং সেগুলাকে ব্যবহার করে, যেমন গ্রামী ফোনেরই ফন্ট আছে, আরো বিভিন্ন এরকম রুবির ফন্ট আছে, এগুলো আলাদা আলাদা ফন্ট আছে, এরা বানাই নেয় অর্ডার দিয়ে অথবা কারো কাছ থেকে কিনে ব্যবহার করে। তারপর হচ্ছে গুগল। এমন হতে পারে স্যার, ওরা হচ্ছে মানে শেপ দিয়ে তৈরি করছে হয়তো। শেপ দিয়েও তৈরি করতে পারে, নানাভাবেই কি দিয়ে কি করছে আসলে ব্যাখ্যা করা মুশকিল, এগুলার ব্যাখ্যা জানি না আসলে। আর লোগো পৃথিবীতে বিলিয়ন ট্রিলিয়ন লোগো আছে, সব ব্যাখ্যা জানা সম্ভব না, তাহলে জীবন পার হয়ে যাবে। এবং মৃত্যু আমৃত্যু এটা চেষ্টা করলেও মনে হয় শেষ করা যাবে না, যার জন্য আমি এগুলো খুঁজতেই যাই না, লোগোই আমার কাছে। আমি অনেক কিছুর ব্যাখ্যা খুঁজি না, জানিও না, চেষ্টা করি না আসলে, হয়তো অনেকে জানতে পারে।
তারপর হচ্ছে গুগল। গুগলটাকে আমরা চিনি আধুনিক লোগো মধ্যে। গুগলের সবকিছুই কালারফুল, রেড, গ্রিন, ব্লু, সব কালার আছে। রেড, কয়েকটা কালার আছে, দেখেন এগুলা দেখে বুঝবেন আর কি। যাই হোক, এদের হচ্ছে এইটা চেঞ্জ হয়, গুগলের লোগো বিভিন্ন সময় চেঞ্জ হইতে পারে, সেটা ওরা ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করে, সেগুলোকে বলে গুগল ডুডল। গুগল ডুডলের নাম শুনছেন তো কখনোই? হ্যাঁ। না শোনার কোনো কারণ নাই। বিশেষ ডেতে, বিশেষ দিন, বিশেষ কারো জন্মদিন, বিখ্যাত ব্যক্তি যারা আপনার আমার মতো না, তারা অন্যরকম বিশেষ ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, হয়তো আপনি একদিন হবেন, তখন আপনার নাম এই জায়গায় চলে আসবে, কিন্তু তার আগ পর্যন্ত আসবে না, যতদিন না পর্যন্ত মানে ওই পর্যায়ে না যাবেন। GLE, গুগল ডুডল, GOOGLE। গুগল ডুডল, গুগল ডুডলের ক্ষেত্রে বিশেষ ডেতে ওরা এই লোগোগুলা পাল্টায় এবং সেটার বিশেষ একটা ব্যাপার থাকে, এবং ওইটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সেটার একটা ঘটনা ঘটে, প্রতিটাই একটা গেম। গুগলের যত লোগো দেখতে পাবেন সবগুলাই কোনো না কোনো একটা গেম, এটা মাথায় রাখবেন। সেটাকে আপনি নিজে খেলতে পারবেন, অথবা অ্যানিমেট করতে পারবেন, অথবা কিছু একটা করতে পারবেন। দেখেন এইগুলো সব গুগলের ডুডল, সব এগুলা বিশেষ ডেতে আছে, এক একজনের জন্য আছে। আমাদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডেতে তারা এটা জানায়, রবি ঠাকুরের জন্মদিনে, নজরুলের জন্মদিনে, আমাদের মাতৃভাষা দিবসেও তারা এটা দেয়। সব পাবেন এই জায়গায়, এবং সবগুলো আলাদা আলাদা, এক এক দিনের বিশেষত্ব, এক এক বিষয় চেঞ্জ হয় এদের। দেখেন এটা পাল্টাই গেছে, এটা পাল্টাই গেছে, এইটাও পাল্টাই গেছে। এটা আসলে গুগল। এটা হয়তো এই যে একটা থিম, নতুন থিম তৈরি করে প্রত্যেকবার ওরা। প্রত্যেকবার নতুন থিম তৈরি করে সেই বিষয়ের উপরে, ঠিক আছে, এবং সেটার একটা নাম থাকে। এটা সম্ভবত অ্যাস্ট্রোনমিক্যাল কোন একটা বিষয়। এটা সম্ভবত লিগো অথবা কারোর একটা জন্মদিনের ক্ষেত্রে, যেহেতু বক্স কিউব, তারপর এটা কম্পিউটার কেন্দ্রিক দেখা যাচ্ছে কিছু একটা, সেটার ক্ষেত্রে অন্য একটা কিছু। এটা সম্ভবত করোনা ভাইরাস নিয়ে, যেহেতু দেখতেই পাচ্ছি আমরা সবার মুখে মাস্ক পরা, এরকম কিছু একটা বিষয় আছে, প্রতিটাই আছে। এটা চেঞ্জ হয় সবকিছুর ক্ষেত্রেই। এইটা কি ফাদার্স ডে মেবি, অথবা অন্য কোনো, আবার নিগ্রোতে দেখা যাচ্ছে কি থাকতে পারে, এটার ব্যাখ্যা না জানলে আসলে আমরা বলতে পারবো না। এটা খুব সম্ভব মিউজিক, কোন একটা এই রেকর্ড প্লেয়ারের জন্ম, হয়তো ওরা কোনো না কোনো ভাবে এগুলা মিলাই ফেলে, এটাকে বলে গুগল ডুডল। যাই হোক, আমরা ওয়ার্ড মার্কের ক্ষেত্রে এরকম দেখলাম। ওয়ার্ড মার্কের কমন লোগো বেশিরভাগই বড় বড় কোম্পানি যত আছে দেখবেন, এগুলাতে গেলেও কিছু কোম্পানি আমাদের জানা কোম্পানির মধ্যে, যেমন স্যামসাং এর কোনো লোগো নাই, ওর লেখাটাই লোগো। নোকিয়া, ওদের কোনো লোগো নাই, লেখাটাই লোগো। একটা সিম্বল আছে, একটা হাত আর একটা হাতকে ধরতে যাচ্ছে, একটা ছোট মানুষের হাত, বড় একজন মানুষ ছোট্ট একটা মানুষের হাত ধরতেছে, এটা নোকিয়ার সিম্বল। স্যামসাং এর কোনো সিম্বল আছে কিনা আমি ঠিক জানি না। সনির ক্ষেত্রেও তাই, এস ওদের সিম্পলি ব্যবহার করে, আর হচ্ছে গ্লোয়িং একটা এস, ব্লু স্ক্রিন সহ। আর হচ্ছে সনির হচ্ছে ডাইরেক্টলি সনি টেক্সটাই ব্যবহার করে ওরা। স্যামসাং, সনি, হিটাচি, ইলেকট্রনিক্স যত কোম্পানি আছে সব দেখবেন নিজেদের নাম ব্যবহার করে আর কি। এটা গেল হচ্ছে ওয়ার্ড মার্ক, আমরা যেটাকে বলি টেক্সট বেস লোগো। তারপর যাব হচ্ছে লেটার মার্ক, হয়ে গেলে লোগো। তারপর হচ্ছে লেটার মার্ক। লেটার মার্কটা আমরা তখনই বলবো, লেটার বলতে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলা যা আছে এগুলা এক একটা বর্ণ, প্রতিটা বর্ণ দিয়ে যদি কোনো লোগো করা হয়, সিঙ্গেল একটা বর্ণ অথবা দুই তিনটা বর্ণও থাকতে পারে। যেমন আমাদের LEDP, এটা দিয়ে যদি কোনো লোগো করা হয় তবে সেটাও লেটার মার্ক, কারণ লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেইটার টোটাল এত বড় লেখাটাকে ছোট পরিসরে যখন করা হয়, যখন বিরাট বড় লেখা থাকে তখন আসলে মূলত ছোট করা হয়, ওইটাকে বলে লেটার মার্ক। মানে হচ্ছে সিঙ্গেল একটা word লেটার, দেখলে একটা হয়তো কি লেটার বা প্রথম লেটার নিয়ে প্রথম অক্ষরটাই ব্যবহার করি আমরা। যেমন সিএমওয়াই এর ক্ষেত্রে কি দাঁড়ায়, যে 8 GB রেড গ্রিন ব্লু, 8 GB রেড গ্রিন ব্লু, সবগুলা লিখলে ঝামেলা হয়। ব্ল্যাক এন্ড হোয়াইট এর ক্ষেত্রে কি লিখি, B and W,
এরকম এই বিষয়টাই জাস্ট ছোট করা এটাকে। হ্যাঁ, ফেসবুকের লোগো লাইক ফেসবুকে হচ্ছে এফ, আবার ফেসবুকও অনেক সময় থাকে। ফেসবুক কিন্তু এই লোগো ছিল না, যারা অনেক শুরু থেকে ফেসবুক ব্যবহার করতেন তখন লোগো চেঞ্জ ছিল, এটা ছিল না, ডাইরেক্টলি লেখাটাই ছিল ফেসবুক। পরবর্তীতে এটা অনেক পরে চেঞ্জ করা হয়। এখন অনেক চেঞ্জ হয়েছে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকের চেহারা নাই, বহু পাল্টাই গেছে। স্যার হেভি ঝামেলায় আছে ফেসবুক নিয়ে। আগের ইয়াটাই ভালো ছিল। কেন ঝামেলায় কেন? এখন কি internet- ঝামেলা? স্যার পারতেছি না, রিপোর্ট করছি স্যার। কি বিষয়ে? ওই যে আগের ক্লাসিক মুড আর পাচ্ছি না এখানে। ক্লাসিক মোড পাচ্ছেন না কেন? পাবেন না কেন? এটা পাইতেই অটোমেটিক সুইচ করছে না, ওটা নাই, মিসিং। আমি না করা যায়, ওটা আবার কিছুক্ষণের জন্য থাকে, 24 ঘন্টার জন্য থাকে, আবার চেঞ্জ হয়ে যায়। আমি দেখাই কোত্থেকে, এই যে এটা আসলো তো, আসেইনি মানে একবারে। এই যে দেখেন এটা আসলো তো ক্লাসিক মোড আমি আসে জি স্যার, হ্যাঁ এটাই আসে। রাইট সাইড থেকে স্যার, গেট রাইট দিলাম, সাইড রাইট সাইড থেকে, এটা থেকে হচ্ছে চেঞ্জ। সুইচ টু ক্লাসিক। হ্যাঁ, আগে নেক্সট স্কিপ করেন এগুলা। এটা চেঞ্জ হয়ে গেছে। আসে নাই, আমার আসেনি স্যার, আমার নেই আসলে এটা। ও আপনার পছন্দ বাটনই নেই, আমি দেখাবো আপনার আমি পছন্দ কি দেখাবো? না মানে ওদের এটা একটা বাগ স্যার, নতুন ওরা কেবল লঞ্চ করতেছে তো এটা লাউড পরিচিত করতেছে। করাচ্ছে। এই ইন্টারফেসটা একটা জঘন্য ইন্টারফেস, আমি লিখে দিছি একেবারেই একেবারেই আমি ওইভাবেই লিখে দিছি। ওই জায়গায় কমেন্ট করার জায়গা আছে, একেবারেই স্যার। সেই ঠিকই জায়গাতে স্যার। আমি লিখছি যে তোমাদের ইন্টারফেসটা এটা দেখতে ভালো না, খুবই আগলি। আমি এইভাবেই লিখছি, ইউজার ফ্রেন্ডলি না। তোমাদের নতুন ইন্টারফেসটা খুবই আগলি দেখতে আর ইউজার ফ্রেন্ডলি না। আমি এইভাবে হ্যাঁ লিখে স্যার, report আমার করছি, একই কিন্তু লাগছে, লাভ কি? এরকমই লাগছে। কিন্তু লাভ আমি রিপোর্ট করছি, আমি পাচ্ছি না। যাই হোক, ওটাই অপশনই পাচ্ছি না আর কি, গেল ঝামেলা থেকে হচ্ছে মানে। আমরা হচ্ছে লেটার মার্কটা, এইটা বললে লেটার মার্ক, আর 48 ঘন্টা থাকে, এই যে দেখা আছে। এটা হচ্ছে ওয়ার্ড মার্ক, এটা হচ্ছে ওয়ার্ড। পাচ্ছি না, নাই। এই লোগোটাকে বলে ওয়ার্ডপ্রেসের লোগো। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, সেটার যেটার মাধ্যমে মনে হয় করা হয় ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস ডিজাইন কি কি করে ওয়ার্ডপ্রেস দিয়া, কে যেন জানেন ওয়ার্ডপ্রেসের কাজ করেন? ওয়েবসাইট বানানো হয়। ফিডব্যাকও দিচ্ছে ক্লাস এ হচ্ছে আমার একজন পুরানো ছাত্র, গেল ব্যাচের। এ ফ্রিল্যান্সিং করে, খুব ভালো ফ্রিল্যান্সিং করে, ডিজাইন হিলে কাজ টাজ করে, এবং ফটোশপ এমন দ্রুত কাজ করে, ফটোশপ না সরি ইলাস্ট্রেটর এমন দ্রুত কাজ করে, মাথা নষ্ট দ্রুত কাজ করে। পাবনার ছেলে। এ হচ্ছে ফ্রি পিকে কাজ করতে চায় এখন, সেই জন্য কিছু মিনিমাম 20টা ডিজাইন লাগবে তার। তো ডিজাইন করছে, সেগুলো এখন বলতেছে রিভিউ করে দিতে। লেগে থাকলে সবকিছুই সম্ভব। এ মাঝে মধ্যে কোনো কোনো কন্টেস্টে, ডিজাইন হিলে কন্টেস্টের রেট ভালো, সেটাতে কোনো কোনো ক্ষেত্রে $200-300 একটা লোগোর ক্ষেত্রে বরাদ্দ থাকে। ডিজাইন হিলে বোধহয় ওই যে সবার ইয়া তো দেখা যায় না। কি যায় না? তো আমার জানা মতো আমি তো যাইনি, দেখিনি এই কন্টেস্ট। কন্টেস্ট আছে ডিজাইন হিলে, ও প্রজেক্ট কন্টেস্ট দেখা করে। যায়, হ্যাঁ, ও সেটাই তো বলতেছি, কন্টেস্টের কথা বলতেছি। যাই হোক, স্যার আমরা যেভাবে হচ্ছে ফ্রিল্যান্সারে। আচ্ছা আচ্ছা, বলেন, শেষ করেন। কি হলো আরে? না স্যার ইয়া করেন স্যার, স্যার স্যার করেন। কথা যেটা বলতে নেবেন শেষ করে ফেলবেন। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে বলে লেটার মার্ক। লেটার মার্ক বলতে কোনো একটা বড় অর্গানাইজেশন অথবা বড় কিছুর নাম যদি অনেক বড় থাকে তখন এটা দেওয়া মুশকিল, অথবা অনেক সময় মনে হয় দূর এত বড় নাম দিয়ে করব, হয়তো নামটা ছোটই, তার পছন্দ না, তখন সেটাকে জাস্ট প্রথম অক্ষরটা ব্যবহার করে এবং করে সেইটার সাথে সম্পর্ক যুক্ত যা যা আছে সেই ধরনের একটা সিম্বল
গঠন করে সেই লোগোটা করে। লেটার মার্কের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, প্রতিটা লেটার মার্ক লোগোই একটা সিম্বল। আসলে এটা একটা কোনো না কোনো কিছুর সাথে একটা সামঞ্জস্যপূর্ণ অথবা সেই কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত। যেমন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস দিয়ে কি করে? কারে কারে জিজ্ঞেস করলাম ওয়ার্ডপ্রেস কি কি ব্যবহার আছে বলেন তো দেখি, কেউ কইতে আর পারে? ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট করা তৈরি যায়। করে আবার থিম ইউজ করা যায় স্যার। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের এটা লোগো। আর এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস। ম্যাকডোনাল্ডস কি বলেন তো দেখি? মেয়েরা ভালো বলার কথা তো, স্যার জানো তো। রেস্টুরেন্ট। আচ্ছা, পিজ্জা ম্যাকডোনাল্ডস বেশি। একটা নামকরা রেস্টুরেন্ট, বিশেষ করে ইন্ডিয়ায় ম্যাকডোনাল্ডস এর হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটাকে আলু ভাজা, মুরগি ভাজা এইসব খাওয়ায় আর কি। এটা এম, গোল্ডেন গেট। এটা আসলে এক ধরনের গেটের সিম্বল। খুব ভালোভাবে খেয়াল করলে বুঝবেন এটা আসলে গেট, কোনো একটা উৎসব অথবা কোনো বিশেষ জায়গায় ঢোকার একটা গেট। এটা হচ্ছে ইয়াহু। ইয়াহু তো হারাই গেল প্রায়, গুগল এখন ওদের সবকিছু কিনে নিছে। ইয়াহুর বহু কিছু ছিল, ফ্লিকারও কিন্তু ছিল ইয়াহু, অথচ ইয়াহু করতে পারলো না, সার্ভাইভ করতে পারলো না। ফ্লিকার এখন কে নিয়েছে স্যার? ফ্লিকার এখন হচ্ছে ফ্লিকার মনে হয় গুগলের এখন। তবে ইয়াহু মেল কিন্তু ভালো স্যার। ইয়াহু মেল ভালো না, ইয়াহু মেল জঘন্য। এটা রান হইতে তো ব্যাপক সময় লাগে, এই জন্য টিকতে পারে না ওরা। স্যার ইমেল ডিলিট হয়ে যায় স্যার, মানে 30 দিন পর 60 দিনের পর ডিলিট হ্যাঁ, হয়ে যায়। ওদের কিছু সমস্যা আছে। প্রথমত অনেক সমস্যা স্যার। সার্ভারও তো লার্জ না। হ্যাঁ, সিকিউরিটি সিস্টেমের সমস্যা আছে, কিন্তু জি স্যার, পাসওয়ার্ড ভুলে গেলেও রিকভার করা খুব টাফ। সেইটাই। অনেক চেঞ্জ করছে আগে থেকে। কিন্তু বর্তমান যে আগে আমাদের ছিল বেশ। বর্তমানে আমাদের যে চ্যাটিং যত অ্যাপ আছে, চ্যাট করার মেসেঞ্জার যত অ্যাপ আছে, সেটা কিন্তু জন্ম ইয়াহু থেকেই। ইয়াহু মেসেঞ্জার থেকেই সেটার জন্ম। পৃথিবীতে প্রথম মেসেঞ্জার জন্মই দিছে ইয়াহু। এই যে বিভিন্ন রকম ইমোটিক দেখেন, আইকন, হাসি, কান্না, অট্টহাসি, বহু রকম সিম্বল, এটা সবই হচ্ছে ইয়াহুর জন্ম। ইয়াহুর শুধু তাই নাই, ইয়াহুর আগে যে ছিল, আমরা অনেক আগের কথা বলতেছি, সেই 2003-4 সালের কথা বলতেছি, তখন ইয়াহু ছিল। জিমেইল তো বহু পরে জন্ম হয়েছে। তখন হচ্ছে ইয়াহুর যে স্যার উইন্ডোজ লাইভ মেসেঞ্জার যেটা ছিল স্যার, ওটা মানে কিভাবে, কত কি হিসাব? উইন্ডোজ লাইভ মেসেঞ্জার যেটা ছিল না আগে, আপনি বলতে পারবেন হয়তো ভালোভাবে। উইন্ডোজ লাইভ ওটা কি ইয়াহুর আগের জন্ম না? ওটা মাইক্রোসফটের। মেসেঞ্জার মাইক্রোসফটের উইন্ডোজ লাইভ। তা তো জানি, কিন্তু ওটা কি? না, ইয়াহু তো মেলা পরে, আগে তো কম্পিউটার, তারপর প্রোগ্রামিং। ইয়াহু তো সেটাই তো প্রোগ্রামের বলতেছি আর কি, অনেক হ্যাঁ। পরের ঘটনা, এটা তো আগে কেমনে হবে এগুলা? এই না যে বললেন তো ওর জন্ম, ওই জন্য আমি বললাম। ওর জন্ম হচ্ছে পিসি, কম্পিউটার তো জন্ম হওয়া লাগবে আগে, তাছাড়া তারপরে ওইটার পরে। এখন সেই যদি কি বলে, ঘোড়া কেনার আগে যদি আমি ঘোড়ার উপরের যে কি যেন বলে এটাকে বসার জন্য, জাজিম নাকি কি বলে, ঘোড়ার উপর বসে যে একটা ইয়ের মতো আছে, জানা নাই স্যার। এটা নাম যেন কি বলে, নাম তো ভুলে গেলাম। সেটা যদি আগেই বানাই নেন তাহলে তো হবে না, কারণ ঘোড়াই আনে না, এটা তো ঘোড়ার মাপ দিয়ে বানায়। না, কমিউনিকেশনের উইন্ডোজ তো আসলে এটা বিভিন্ন রকম ব্যবহারের জন্য, তবে কমিউনিকেশনের জন্যই তো এটা উইন্ডোজ লাইভ মেসেঞ্জার এটা তৈরি। এই ক্ষেত্রে আমি বললাম আর কি। যাই হোক, সেটা যাই হোক, এগুলা যত কিছু সবই হচ্ছে ইয়াহু ইমোস থেকে এই জিনিসটার জন্ম। শুধু তাই না, এগুলা ইয়াহুতে আগে ছিল অ্যানিমেটেড, ছোট ছোট অ্যানিমেশন ছিল। এগুলো তো এখন কালার হয়েছে, আরো বহু রকম কি হয়েছে, এগুলো সব ছিল আর কি, খুব সিম্পল। এই পিক্সেল আর্টের কাজ ছিল, এইগুলাই ছিল পিক্সেল আর্টের। এই দেখেন ডটেড, একটু ফোটা 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 ফোটা। আমি যদি কপি ইমেজ করে ইলাস্ট্রেটরে রাখি তবে হয়তো ভালো বুঝতে পারবেন। অথচ সেই ইয়াহু এখন হারাই গেছে, নাই, পৃথিবী থেকে গায়েব। এই যে এগুলা ছিল সব পিক্সেল আর্ট দিয়ে বানানো, এগুলো বানানোই হতো এইভাবে, এত ছোট, এবং এর ইমেজ সাইজ এত ছোট থাকতো। আর আমি ইমোটিক খুব দেখতাম যে কিভাবে সম্ভব এত, জাস্ট একটা গোল্লা মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর সমস্ত মানুষের চেহারা আনা যায়, এবং সেটার মধ্যে পৃথিবীর সমস্ত রকম এক্সপ্রেশন দেওয়া যায় একটা গোল্লা দিয়ে, কিভাবে সম্ভব? এটা খুব চিন্তা করতাম আমি, এবং যথারীতি পারতাম না, খালি চিন্তাই করতাম। এটা আমার কাছে বিস্ময় ছিল আর কি। যাই হোক, সেই ইয়াহু হারাই গেছে এখন। ইয়াহুর যা যা ছিল সব স্যার এরকম
যেমন স্কাইপ স্যার বর্তমানে এই যে মাইক্রোসফটের একটা প্রেসারের কারণে ডাউন হয়ে যাচ্ছে মার্কেট, মানে ব্যবহারকারীরা অত ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, ওরা জোর করতেছে তাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলার জন্য। কি একটা বাজে ব্যাপার। না, স্কাইপ ব্যবহার করতে পারতেছে না কারণ স্কাইপের কিছু বিষয় আছে। স্কাইপ তো এরা সিকিউরিটি দেয় হিউজ রকম। স্কাইপের কাজটা এখন করতেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ দখল করে বসছে স্কাইপের জায়গাটা। তারপর আরো আছে মাইক্রোসফট গুগল ডুও। মাইক্রোসফট কিনে নেওয়ার পর থেকে এরকম। হ্যাঁ, গুগল ডুও নামে একটা আছে গুগলের, যেটা ছিল স্কাইপ তো মাইক্রোসফটেরই তো ছিল আগের থেকে। স্কাইপ শুরুটাতে মনে হয় স্কাইপের অনেক শেয়ারিং ছিল। না না না, শুরুটা মাইক্রোসফটের না, স্কাইপ ছিল স্কাইপেরই। হ্যাঁ স্যার, স্কাইপের সরাসরি আলাদা ওয়েবসাইট, আমি সেই অত আগে থেকেই ব্যবহার করতাম। জি স্যার। হ্যাঁ, SKY। এটা কত সাল থেকে ইয়ে হয়েছে স্যার? এটা উইকিপিডিয়া আমরা দেখলে বুঝতে পারবো। স্কাইপ বহু আগের কথা তো। স্কাইপ ওই মেলা কিছু এখন চলে আসছে, এরা জন্ম বহুত আগে। স্কাইপের জন্ম তো অনেক আগে। আমি কত সালে লঞ্চিং এতে ডেভেলপমেন্ট 2003 আগস্ট 2003, 17 বছর আগে। আর উইন্ডোজ 9 সেপ্টেম্বর 2000। না না, এটা হচ্ছে উইন্ডোজের সাথে তারা হয় আর কি, মানে অ্যাড হয়। লিনাক্সের সাথে 9 সেপ্টেম্বর 2020, অ্যান্ড্রয়েডের সাথে 9 সেপ্টেম্বর 2000। ও সরি, এটা বর্তমান পর্যন্ত মনে হয় দিছে হিসাব। এগুলো স্টেবল রিলিজ দিছে, রিলিজ এটা নতুন ভার্সনটার রিলিজ ভার্সন আর কি। যাই হোক স্যার, অনেক আগের হিসাবগুলা। এবং শুধু তাই না, তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 108টা। চিন্তা করা যায়। তা আপনি তাহলে কত আগে থেকে ইউজ করেন ভাই আমি স্কাইপ? ফ্রি। জি স্যার। কত সাল থেকে ইউজ করেন? কে, আরিফ না আমি? আমি স্কাইপ। আরিফ বলছি। স্যারের কথা বলেন, আমার কথা বলতেছেন কেন? আমি স্কাইপ আমি তো নিউই স্যার। আমি স্কাইপ ইউজ করি হচ্ছে 2007 সাল থেকে। আমি তো ওই যে 11 সাল। যেটাই হোক, তখন থেকে ওই যে উইন্ডোজ স্কাইপের স্যার ভিডিও কোয়ালিটি কিন্তু অস্থির, মানে এগুলা বর্তমানের মতো হয় না। স্কাইপ কেন টিকতে পারে নাই? বর্তমানে ধরেন হোয়াটসঅ্যাপে কোন রকম একটা ইন্টারনেট কানেকশন থাকলেই চলে, আর স্কাইপের জন্য একটু হাই কানেক্ট লাগতো, যার জন্য সমস্যা হয়, অনেক সমস্যা হয় স্কাইপে। আর কিছু না। আগে এটা অনেক স্টেবল এবং ভালো ছিল, অনেক মানও সুন্দর, যদিও ব্যান্ডউইথ বেশি লাগে অন্যান্য থেকে। ব্যান্ডউইথ বেশি লাগে, সেই জন্য আর কি ওরা পিছাই গেছে। আর প্রথমত হোয়াটসঅ্যাপ মানে পিসি ভার্সন আসার পরে হোয়াটসঅ্যাপ, তারপরে স্কাইপটা। মাইক্রোসফটের এটা একরকম জুলুম স্যার, ওর অ্যাকাউন্ট খুললে এটা করতে হবে, ঝামেলা একরকম। না, আপনি জিমেইল দিয়েও করতে পারবেন ভাই। না, ওটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন ইয়ে করে এখন। আমি তো করছি এখন, কি জানি এখন অনেকদিন তো নতুন অ্যাকাউন্ট তো খুলি নাই, এখন ওজন্য বলতে পারবো না মাইক্রোসফট এখন নতুন অ্যাকাউন্টে কি ক্রাইটেরিয়া। যাই হোক, আমরা এক লাইন থেকে আরেক লাইনে চলে গেছি, সেটা না আগে শেষ করি পরে। এটা গেল হচ্ছে আমাদের লেটার মার্ক। লেটার মার্ক বলতে কোনো যদি নাম, অর্গানাইজেশন, সেটা নামটা অনেক বড় হয়, তখন সাধারণত ছোট্ট পরিসরে এরকম লেটার মার্ক ব্যবহার করা হয়। এবং লেটার মার্কটা তখনই ব্যবহার করা হয় যেটা খুব ওয়েল নন কোম্পানি অথবা অনেক বড় কোম্পানি। তখন সাধারণত নতুন কোম্পানির ক্ষেত্রে লেটার মার্ক যদি আমরা ব্যবহার করি, সে কোম্পানিকে চিনবে কে? চেনা মুশকিল আছে, চেনা মুশকিল। যার জন্য শুরুর দিকে হচ্ছে নাম রাখাই ভালো। শুরুর দিকে হচ্ছে ওয়ার্ড মার্ক ব্যবহার করা উচিত, সিম্বল ব্যবহার করা উচিত। পরে না হয় চেঞ্জ করলে তখন লেটার মার্কটা করা উচিত। এটা গেল লেটার মার্ক। তারপরে হচ্ছে সিম্বল বেস। আমরা লোগো করি সিম্বল, বহু রকম সিম্বল আছে। এই জায়গায় সাধারণত আমি 2-3টার কথা বলতেছি, আপনারা নিজেরাই বুঝবেন সিম্বল বেস লোগো কি। আর অ্যাপেলের হচ্ছে এ, নামের সাথে সিম্বলের মিল আছে। নামের সাথে সিম্বলের তো মিল আছে। এ ফর অ্যাপেল। এ ফর অ্যাপেল কেন, এটা একটু কেউ কইতে পারেন? মানে অ্যাপেল কেন একটা কম্পিউটারের অথবা এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে এটা কেন, কেউ বলতে পারেন? না স্যার, এই ব্যাখ্যা জানা নাই।
এটার ব্যাখ্যা আমারও জানা নাই, কিন্তু আমার ধারণা আছে একটা। আমিও জানি না, হয়তো এটার ব্যাখ্যা আছে, থাকতে পারে কোনো একটা ওয়েবসাইটে। অ্যাপেল, আমরা যদি উইকিপিডিয়ায় দেখি তো অ্যাপেল আইকন। স্যার অ্যাপেল মনে হয় প্রথম তো ওরা হচ্ছে টাইপ মেশিন মনে তৈরি করেছিল, টাইপরাইটার নাকি। অ্যাপেল লোগো কেন আপেলের মতো? আপেল লোগো আপেলের মতো। কিন্তু এর সাথে কেন এর সম্পর্ক আসলে? এটার কোন একটা বিশেষ বিষয় আছে? এটা তো অ্যাপেল তো ক্যালিফোর্নিয়ায় মনে হয় জন্ম, না? অ্যাপল ইনক ইজ অ্যান আমেরিকান অ্যাপেল মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি, হার্ড ইকুইপমেন্ট অ্যান্ড বিগ টেক টেকনোলজি। দ্য কোম্পানি হার্ড ওরা তো প্রথমে তো দুইজন মনে ছিল শুরুর দিকে, স্টিভ জবস আর একজন কি জানো ছিল। স্টিভ জবস ছিল, এটাতে কি সিইও ছিল নাকি কি ছিল? সিইও ছিল। আর ওরা দুই বন্ধু মিলে এটা প্রথমে শুরু করেছিল, হুম। তারপরে তো আবার হচ্ছে মাঝখানে তো আবার স্টিভ জবস আবার মানে ছাঁটাই করে দিয়েছিল কোম্পানি থেকে। স্টিভ জবস, এই যে স্টিভ জবস, হ্যাঁ, স্টিভ, এটা আরেকজন, দুইজনে হচ্ছে দুই ভাই কিনা কে জানে। রোল্যান্ড ওয়েবে ইন এপ্রিল 1976 টু ডেভেলপ এন্ড সেল ওজনিক্স অ্যাপল ইন Wozniak. পারসন এন্ড কম্পিউটার থ্রু দ্যাট January later as a computer including the Apple II grow quickly in a few years. এটা লোগোর হিস্ট্রিটা আসলে জানি না। অ্যাপেল লোগো হিস্ট্রি, এটা যদি দেই অ্যাপেল লোগো হিস্টোরি, ওই যে আছে অ্যাপেল লোগো হিস্টোরি, কইতে কইতে চলে আসে। এটা জনগণের একটা প্রশ্নের বিষয় স্যার। এইটা মানে কোম্পানির বা অর্গানাইজেশনের যে মালিক তারাই তো নির্ধারণ করে স্যার। এটার কি আমার company গ্র্যাভিটি নাম ট্যাভিটি কি দিয়া, গ্র্যাভিটি আবার কি যেন একটা কাহিনী আছে। বেন দ্য অ্যাপেল কি লোগো, জানি ওই হ্যাঁ ওগুলার কি জানি একটা লোগো হিসাব। to the great alone the further computer science suicide and his recommended has they carried out to the act using a সাইনোসাইড লাস্ট annihilate. এটা আমি আসলে জানি না, এটার ব্যাখ্যা এক একজন দেয়। স্টুডিও অ্যাপল এটা আমি জানি না ভাই, এটা এক একজনে এক এক কথা বলে। কেউ বলে হচ্ছে অ্যাপেল, এ ফর অ্যাপেল। আমরা সারা বিশ্বে জানি যে মানে এ বর্ণমালা, সরি এ বর্ণমালা যেটা আছে এর সারা বিশ্বে সবাই পড়ে এ ফর অ্যাপেল, অথবা ইংলিশ বর্ণমালার ক্ষেত্রে এ ফর অ্যাপেল। একটা বাচ্চাকে যখন প্রাইমারিতে অথবা জীবনে প্রথম পুঁথিগত শিক্ষাতে আনা হয়, তখন সে প্রথম বলে এ ফর অ্যাপেল, এবং এ দিয়ে স্টার্ট। এটার অর্ধেক অ্যাপেল, ডাইরেক্টলি একটা অ্যাপেল থাকলে ওইটা দেখতে ভালো লাগতো না, এই জন্য খাওয়া অ্যাপেল দেওয়া আছে। এইটা টাইপের মনে হয় কিছু একটা হইতে পারে। অথবা এ ফর অ্যাপেল হতে পারে স্টার্টিং, স্যার। যে একটা বিশেষ জিনিসের একটা শুরু। এটা তো সেম বলে কিন্তু একটা স্যার symbol- খাওয়া আপেল কেন স্যার? খাওয়া আপেলটা হচ্ছে একটা এই জায়গার সাথে আর একটা সম্পর্ক আছে, যে কেউ একজন মারা গেছিল, যে একটা আপেল খাওয়ার পরে, আপেলের বীজ তো আমরা জানি সায়ানাইড থাকে, নির্দিষ্ট পরিমাণ অ্যাপেল বীজ পরিমাণ যদি আমরা মুখে রাখি, চিউইং করতে হয়। এটা হ্যাঁ, এমনি কামড়াই খেয়ে ফেললাম সেটা না। অ্যাপেলের বীজ হচ্ছে এমন একটা জিনিস, যদি চুইং গামের মতো মুখে রাখেন অনেকক্ষণ, তবে সেটা থেকে সায়ানাইড নির্গত শুরু হয় কিছু কেমিক্যাল কনস্ট্রাকশনের জন্য। সেটা বিষাক্ত। আপনি মরবেন না, আমি মরবো না, এটা বাচ্চাদের জন্য খুব বিষাক্ত। আপনি আমি খাইলে হয়তো বড় জোর হবে পেট খারাপ, কিন্তু বাচ্চারা মারা যায়। তবে হ্যাঁ, আমরা যেটা দেখি বিভিন্ন তথ্যে যে 30 থেকে 40টা অ্যাপেল বীজ যদি কেউ খায় ফেলে তাহলে মারা যাবে, এটা বলে আর কি। ওইটা যেহেতু চেষ্টা করি নাই কোনোদিন, বলতে পারতেছি না। তবে আপেল বীজ খাইছি, এটা সত্যি, এটা আমি খাইছি ছোটকালে। মানে ছোটবেলায় সব বাচ্চারাই কিন্তু একটু কিপটা হয়, এটা জানেন তো। পৃথিবীর সমস্ত বাচ্চা একটু কিপটা হয় এবং স্বার্থপর হয় বেশিরভাগই। মানে 100টা বাচ্চার মধ্যে আপনি 2 থেকে 3টা পাবেন যে নিঃস্বার্থ, আর একবারে বাকি সবই পাবেন স্বার্থপর। ওরে যে জিনিস দিবেন ওর জিনিস বুঝে হ্যাঁ কাউকে দিবেন না। বুঝে না।
হ্যাঁ বুঝবে কি, সেটা তো সে তো জানেই না বিষয়টা, সেটা তো কিছু, তার হ্যাঁ। মধ্যে জ্ঞান জন্মায় না, এবং সে জানে যে এইটা তারই, এটা বোঝা এতটুকু বুঝে। এবং কিছু বাচ্চা দেখবেন যে হ্যাঁ সে হয়তো কাউকে দিল তার হাতের একটা ফল অথবা বিস্কিট অথবা কোনো কিছু, কারো হাতে দিল, দেওয়ার পরে সে হচ্ছে মানে দেওয়ার একটু পরে সে মনটা খারাপ করে এসে মায়ের কাছে কান্না শুরু করলো। সে দিচ্ছে ঠিকই নিজের মতো, কিন্তু কান্না শুরু করছে কেন দিয়ে দিল, আবার এটা হ্যাঁ ফেরত স্যার আনতে আছে। হয়। এটা প্রচুর হয় বাচ্চাদের ক্ষেত্রে, এটা কমন সাইকোলজিক্যাল প্রবলেম। যাই হোক, সেই ছোটবেলায় কি করতাম, আপেল খাইতাম, যে আপেলের যে ফালাই দেবার মতো কি থাকে, খালি একটা বোটা থাকে, এছাড়া আপেলে ফালাই দেওয়ার তেমন কিছু নাই, ধুয়ে খায় ফেলা যায় অনায়াসে সম্পূর্ণ ফলটা। কিন্তু মাঝখানে বীজের উপরে একটা প্লাস্টিকের মতো আবরণ থাকে, খেয়াল করবেন সেইটা, আর হচ্ছে বীজ। আর আপেল এতই স্বাদ, বিশেষ করে আমাদের এই এই যে মানে জোন, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের কিছু এলাকায় আপেল আপেল আঙ্গুর কমলা এই তিনটা ফল, আপেল আঙ্গুর কমলা আর হচ্ছে ডালিম, এই চারটা ফল সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই সেটাতে মানে সবচেয়ে পছন্দের ফল না। এই তিনটা ফল, পৃথিবীতে যত ফলই আছে এই চারটা ফলের কদর সারা পৃথিবীতেই সমানভাবে। তো সেই হিসাবে যখন আপেল পাইতাম ছোটবেলায়, দেখতাম যে বীজ সহ খাইতাম। কেন খাইতাম, যে কিছু অংশ নষ্ট করতাম না। নষ্ট না মানে আসলে লোভটা এত পরিমাণ থাকতো ছোটবেলায়। আপনারাও হয়তো এটা করছেন, এটা ছোটকালে সবাই করে। এখন বুঝি আপেল বীজ খাই না, অনেক কিছু খাই না। ছোটবেলায় আখ যে খাইতাম, কামড়ায় কামড়ায় আখ খাইতাম। আপনাদের ওদিকে কি বলে? এইভাবে অনেক কিছুই বলে স্যার। কি বলে আপনাদের লোকাল ভাষায়, কি বলে আখকে? আখ মানে সুগার কেন, কি বলে? মেয়েরা বলেন তো দেখি। কুষার বলে আমাদের এদিকে। কুষার বলে স্যার, কুষার কুষার। কুষার বলে, রাজশাহীতেও কুষার বলে। রাজশাহীতে কুষার বলে। সরি, রাজশাহীতে আখ বলে, আখ, রাইট। রাজশাহীতে আখ বলে, আমরা আখ শুনছি, কুষার বলে না এটা। এইটা হচ্ছে আপনার এই যে নওগাঁ নজিপুর এদিকে এই কথা শুনতে পাবেন। আচ্ছা যাই হোক, কুষার বলে, আমাদের এদিকে বলে কুশাইল, রস্যই ল, কুশাইল। কুশাইল বলে। তারপর যাই হোক, ছোটবেলায় কি করতাম, এই যে স্যার অনেকে আবার ডান্ডি বলে স্যার, আঞ্চলিক ভাষা। আচ্ছা আচ্ছা, সেটা অনেক জায়গায় বলে। ঢাকাতে বলে গ্যান্ডারি, ঢাকাতে জি স্যার, ডান্ডি। গ্যান্ডারি বলে। কেন গ্যান্ডারি বলে আমি জানি না, এর মনে হয় কোনো ব্যাখ্যা নাই। যাই হোক, এটা আখ, ভালো নাম, শুদ্ধ বাংলা হচ্ছে আখ। আর আঞ্চলিক ভাষার মধ্যে সবচেয়ে প্রচলিত হচ্ছে কুশাল, কুশোর, কুষার, এই তিনটাই সবচেয়ে বেশি মানে পরিচিত আর কি। যাই হোক, ছোটবেলায় যেটা করতাম, যে আখ তো খোসার মধ্যে আখের ছোবড়া, মানে যেটা আখের যে কি বলবো আমরা, আখ তো ছুলতে হয়, ছোলার পরে যে পাতলা খোসার মতো বের হয়, এটাকে খোসা বলা যায় না। যেটাকে সুন্দরভাবে ই করা যায় সেটা খোসা, এটা খোসা বলা যায় না। যেমন আমের খোসা আছে, কাঁঠালের খোসা আছে, আখের খোসা বলেন আর কি। ছোবড়া তো পুরাটাই চাবাইয়া, রস না থাকলে ওটা ছোবড়া হয়ে গেল। আখের যে খোসাটা, চামড়াটা, সেইটাও ধরেন অনেকক্ষণ জড়াই রাখতাম, সেটা খাইতাম। এটা ছোটবেলায় করছি। সেটা হোক, আমাদের অপ্রতুল ছিল না কখনোই, প্রচুর পরিমাণে এগুলা থাকতো। আমরা অসচ্ছল ছিলাম না, সচ্ছল পরিবারই। বাবা একটা সরকারি চাকরি করতো সেই সময়ে, সেই হিসাবে আমরা যথেষ্ট সচ্ছল, জমে জমা যা ছিল সবকিছু মিলে যথেষ্ট। ওটা বাচ্চাদের একটা ব্যবহারিত বাচ্চাদের বিষয়। এখন হচ্ছে তারপর কি করা, বিস্কিট খাওয়া, মিষ্টি খাওয়া। মিষ্টির ক্ষেত্রে আমি দেখছি যে রসগোল্লা যে কোনো ছোট বাচ্চাকে দিলে, সে যত ধনী হোক, যত গরিব হোক, কি করবে, সে মিষ্টি কামড় দিয়ে খাবেই না। প্রথমে কি করবে, রস খাবে, সে একটু অল্প অল্প করে খাবে। তারপর হচ্ছে অনেক শেষে রসটা খাওয়ার পরে সে মিষ্টিটা খাবে একটু একটু করে। তারপর আঙুলে যে মিষ্টি লাইগা থাকবে রসটা, সেইটা আবার পরে খুব সুন্দর করে খাবে। এটা আমি বাচ্চাদের দেখতে এত ভালো লাগে, ওদের বিস্কিট খাওয়া আর হচ্ছে এই মানে মিষ্টি খাওয়া আমার অসম্ভব পছন্দ, যে কোনো বাচ্চারই। আমার বাচ্চারা একই কাজই করে, কিন্তু তার মায়ে খুব চিল্লাচিল্লি করে, হ্যাঁ এটা কি করতেছি, ছোট লোক এরকম করে, কেউ এসব নিয়ে আঙুল চুষে। কে জানো, ছোটবেলায় তুমিও করছো, আমিও করছি, কি সমস্যা, এটা বড় হইলে ঠিক হয়ে যাবে, এটা বড় রাস্তাঘাটে এইসব।
আমি তখন আবার ইচ্ছা মতো তারপর যে চকলেট খাই, যে ক্যাডবেরির যে চকলেট, এটা তো বেশিক্ষণ রাখলে গলে যায়, একটু রাখলে গলে যায়। এটা হাতে লাগে, আঙুলে লাগে, ঠোঁটে লাগে, সব জায়গায় লাগে, গালেও লাগে। স্যার বাংলাদেশিটা 1 ঘন্টা রাখলেও কিছু হবে না স্যার, দেশীয়টা। তা জানি না, বাংলাদেশি চকলেটের কথা বলতেছি না, ইন্ডিয়ান জি স্যার। ক্যাডবেরি, যেটা ইন্ডিয়ান ক্যাডবেরিটা খুব দ্রুত গলে আর কি। যাই হোক, এই জিনিসগুলা বাচ্চারা যে খায় যেভাবে, আমি খুবই পছন্দ, এবং আমি কখনোই আমার বাচ্চা অথবা আমার কোনো আত্মীয় স্বজনের বাচ্চা কে ও যেভাবে খাচ্ছে ওকে এই জিনিসগুলো এইভাবেই খাইতে দেই, কারণ এটার একটা সময় আছে, সব সময় সবকিছু হয় না। এটা যে সময়ে যে যা করবে ততটুকুই সম্ভব, তার চেয়ে বাড়তি কিছু আশা এটা অটোমেটেড ঠিক হয়ে যায় হ্যাঁ, এটা আস্তে আস্তে সময় এলে নিজের ঠিক হয়ে যায়। মধ্যেই। তবে আমি খুব এনজয় করি বাচ্চাদের এই মিষ্টি খাওয়া, চকলেট খাওয়া, মানে চকলেটটা গলে গেছে সেটা খাওয়া, এরকম আর কি। যাই হোক, এটা এ ফর অ্যাপেল, অ্যাপেল থেকে কত কথা চলে যায় আমরা। আপেলের হচ্ছে এই সিম্বলের কোনো ব্যাখ্যা আমিও জানি না। আর মাঝখানেটা হচ্ছে শেল, শেল হচ্ছে একটা লুব্রিক্যান্ট কোম্পানি, ব্রিটিশ পেট্রোলিয়াম অথবা বিপি, বিপি ব্রিটিশ পেট্রোলিয়াম, একটা ওইরকম ব্রিটিশেরই একটা পেট্রোলিয়াম কোম্পানির লোগো হচ্ছে এইটা। শেল বলতে আমরা যে ঝিনুক দেখি, ঝিনুকটাকে দেখেন কতটুকু চেঞ্জ করে আনছে। শেল, এটাকেও বলে শেল, SH ই ডবল এল। এটা তো শিল, SHA সম্ভবত, সি শেল, এটা দিলেই SEA। এস হ্যাঁ ঠিক আছে, শেল আমি যেটা বলছি সেটাই আর কি। SHELL, এটাও শেল, এটাও শেল, এটা হচ্ছে শেল। একে হচ্ছে কনভার্টেড রূপ হচ্ছে আমরা যেটা দেখতেছি এই শেলের। একটু খেয়াল করে দেখেন স্যাম্বল কোত্থেকে কই চলে আসছে। এই স্যাম্বলটাকে এইভাবে করা, আসলে এই স্যাম্বলটাকে বোঝানো হচ্ছে একটা, এই জায়গা যদি এক্সপ্লোশন হয় কোনো কিছু, যেহেতু পেট্রোলিয়াম কোম্পানি, এক্সপ্লোশন হয় এটা থেকে একবারে ছড়ায় যায় এইভাবে। আর রেড, ইয়েলো, রেড হচ্ছে মানে ডেঞ্জারাস অথবা এক্সপ্লোশন, আগুন, এরকম কোন একটা স্যাম্পল, দুইটা মিক্স স্যাম্পল যখন থাকে কালার, তখন এরকমই বোঝায়, আগুন অথবা এক্সপ্লোশন এরকম বোঝায়। কিন্তু নাম কেন শেল সেটা বলতে পারবো না, কারণ এই লুব্রিক্যান্ট কোম্পানি অথবা পেট্রোলিয়াম কোম্পানি কেন এরকম নিরীহ একটা প্রাণীর স্যাম্পল ব্যবহার করছে এই জায়গায়, সেটার কোনো ব্যাখ্যা নাই, এটা স্যাম্পল বেসিস। তারপর এটা হচ্ছে মার্সিডিজ কোম্পানি, নামি দামি যে কোম্পানি, বিশ্বের যত দামি গাড়ি আছে, মার্সিডিজ, তারপর ওডি, তারপর জাগুয়ার, এই কোম্পানিগুলো হচ্ছে, আমরা যে টয়টা দেখি এগুলা মানে কম দামি কোম্পানি বলা যায়। তারপরে হচ্ছে কি যেন আরেকটা টেসলা, এরা হচ্ছে বিখ্যাত কোম্পানি, সবচেয়ে বড় দামি গাড়িগুলা বানায় এরাই বানায়। আমাদের দেশে এক একটা মার্সিডিজ গাড়ি, মানে সবচেয়ে কম দামি সস্তা দামের মার্সিডিজও আমাদের দেশে আনলে সেটা দাঁড়াবে আহ 1.5 থেকে 15 কোটি টাকা। ছোট্ট একটা গাড়িও যদি আনে, ওডি যদি আনে আরো দাম বাড়বে। যাই হোক, এটা হচ্ছে মার্সিডিজ গাড়ির লোগো। এক্সাম্পলটা কিভাবে যেন একটু এম এর মতোই আর কি, অনেকটা এম এর মতো, যদিও এ, কিন্তু আবার কেন যেন এম মনে হয়, মার্সিডিজ এটা লেখে অ্যাবস্ট্রাক্ট মনে হয়। স্যাম্বলও আর কি। আর এইটা হচ্ছে আসলে একটা গাড়ির হুইল, স্টিয়ারিং হুইল। এটা হচ্ছে মার্সিডিজ গাড়ির লোগো। এটা গেল স্যাম্বল বেস। স্যাম্বল বেস সাধারণত ব্যবহার করা হয়, এটা যে কোনো কোম্পানির জন্যই ব্যবহার করা যায়, কিন্তু কোম্পানি যদি বিশাল বড় কোনো বিশেষ বস্তুর কোম্পানি হয় তখন সেটাকে স্যাম্বলে রাখতে পারেন। অ্যাপেলে কিন্তু কোনো নাম থাকে না, জাস্ট একটা স্যাম্বল ব্যবহার করে। শেলের একটা স্যাম্বল ব্যবহার করে, নিচে কোনো লেখা থাকে না। মার্সিডিজের ক্ষেত্রেও কিন্তু কোনো কিছুই লেখা থাকে না। তো দামি গাড়ি যখন দেখবেন শুধু লোগোই দেখবেন, আর কিছু লেখা থাকবে না এই জায়গায়, অর্থাৎ লোগো দেখে আপনাকে বুঝতে হবে এটা কি, নামটা কি। স্যাম্বল হচ্ছে এত বড় একটা বিষয়। তবে স্যার অ্যাপেলের হচ্ছে পূর্বে নাম সহকারে থাকতো মনে হয়। পূর্বে নাম সহকারে থাকতো কিনা ঠিক জানি না, আমি কখনো দেখি নাই। ওই যে ওই ডান দিকে যে কাটা অংশটা না, ওখানে নাম সহকারে থাকতো। অ্যাপেল লেখা থাকতো ওই জায়গায়। হ্যাঁ, এখন জনপ্রিয় হয়ে গেছে যেহেতু, এই কারণে ওরা শুধু সিম্বলটা রাখে। জনপ্রিয় হওয়ার পরে তো এগুলো চেঞ্জ করে, যে কোনো লোগোই প্রথম দিকে একরকম থাকে, জনপ্রিয় হওয়ার পরে চেঞ্জ করে, এটা সবসময় বলা চেঞ্জ করে আর কি। বাংলাদেশ বিমান চেঞ্জ করলো না, বলাকা, ওদের লোগো একরকম ছিল এখন আরেক রকম হয়েছে, স্যাম্পলটা একই আছে।
যাই হোক, এই দুইটা গেল, তিনটা গেল আমাদের হচ্ছে ওয়ার্ড মার্ক গেল, স্যাম্পল গেল, আর একটা লেটার মার্ক গেল। এখন হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ এই জায়গায় ওয়ার্ডটাও থাকবে, মানে টোটাল ওয়ার্ডটা আছে আর একটা সিম্বল আছে, যেমন ডোট্রিস কি ডোরিটোস। ডোরিটোস হচ্ছে একটা চিপস, এটা হচ্ছে একটা চিপস কোম্পানির। চিপসটা হচ্ছে স্পাইসি, গরম, হট। এইটা হচ্ছে একটা চিপসের, ওদের চিপস গুলো হচ্ছে তিন কোনা ঠিক এরকম। সেটার সাথে ওরা একটা কম্বাইন করে নিজেদের নাম দিয়ে জাস্ট একটা টেক্সট ব্যবহার করে এরকম একটা লোগো করছে। বার্গার কিং, এটাও দেখেন উপরে একটা বার্গারের পার্ট, নিচেও একটা বার্গারের পার্ট। এটা একটা ব্লু যে স্যাম্পলটা, ব্লু একটা দাগ টানা, এটা হয়তো ডায়নামিসিজমের জন্য করা, ডায়নামিক লাইন ব্যবহার করা। আর ভিতরটাতে লেখা বার্গার কিং এবং রেড কালার। সাধারণত বার্গারের মাঝখানে কি থাকে, বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে, লেটুস পাতা থাকে, তারপর হচ্ছে মাংস থাকে, পেঁয়াজ কুচি থাকে, ধইনা পাতা থাকতে পারে, মেয়োনিজ থাকে, সস থাকে, মোয়ালা কিছু থাকে, মুরগির কিমা থাকে, আরো কি 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 বহু কিছু থাকে, কাবাব থাকে। সেইটা ধরেন মাঝখানে বার্গার কিং লেখাটা কাবাব, আর বাইরে হচ্ছে দুইটা বন রুটি, সেটা হচ্ছে টোটাল বার্গার একটা সিম্বল। অর্থাৎ লেখাটা প্লাস হচ্ছে ওইরকম, আর সিম্বলটা ওইভাবে করা বার্গার কিং। এটা হচ্ছে ল্যাকোস্টা। ল্যাকোস্টি হচ্ছে একটা কুমিরের চিহ্ন। ল্যাকোস্টি কাপড় চোপড়, জুতা, প্রসাধনী সবকিছুই আছে, এটা ছেলেদের আইটেম। আরেকটা আছে ক্রোকোডাইল। দুইটা কোম্পানি আছে, দেখতে খুব কাছাকাছি। আমি জানি না ঠিক এর ব্যাখ্যাটা কি, যেহেতু এই কাপড় চোপড়ের সাথে এটার একটা সম্পর্ক আছে। হয় এরকম হইতে পারে যে এরা কুমিরের চামড়া অথবা কুমিরের কোন একটা পার্ট ব্যবহার করে এই ইসের সাথে, মানে এই তাদের কোনো প্রোডাক্ট বাজারজাত করছে, কিংবা কোন রকম এল বোঝাতে চাইছে হতে পারে স্যার। হ্যাঁ, এলও বোঝাতে চাই হতে পারে, এল বুঝাইছে এইভাবে। এল বুঝাবে না, এটা এল এত সহজে না, ওরা এল কম্বিনেশন, যাই হোক এল এর মতো, যেহেতু হ্যাঁ। কম্বিনেশন থাকে, কম্বিনেশন বরাবরই সিম্বল আর হচ্ছে ইসের ব্যবহার করে, সিম্বল ব্যবহার করে, অথবা সরাসরি কোনো একটা ইমেজ ব্যবহার করে, যেমন ল্যাকোস্টির ক্ষেত্রে কুমিরটা ডাইরেক্টলি ইমেজ ব্যবহার করছে, আর হচ্ছে নামটা সরাসরি একটা প্লেন একটা ফন্ট ব্যবহার করে। এই জায়গায় কিন্তু প্লেন ফন্ট ব্যবহার করে, এইটাও তাই, কিন্তু সিম্বলটাকে একটু চেঞ্জ করছে। আরেকটা জিনিস বিশেষভাবে খেয়াল করেন, আমরা যত নামি দামি লোগো দেখতেছি সবই কিন্তু মিনিমাম কালার। একটু খেয়াল করে দেখেন, আমরা যতগুলাই দেখলাম সবই মিনিমাম কালার, এবং কোনোভাবেই 3 কালারের বেশি ব্যবহার করে না কেউ সাধারণত। আমরা শুরু থেকেই যদি দেখি, গুগল খালি কালারফুল, গুগল তো নিজেই কালারফুল। কোকা কোলা, এটা হচ্ছে জাস্ট একটা কালার রেড। ভিসা দুইটা কালার। সিম্বলের ক্ষেত্রে দেখেন এগুলো সবই সিঙ্গেল কালার, দুইটা কালার সর্বোচ্চ। তারপর হচ্ছে আমরা লেটার মার্কে তো আরো, লেটার মার্কে সিঙ্গেল একটা কালার। তারপর দেখলাম আমরা, সরি, এটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন হচ্ছে 3টা কালার, 2টা কালার। এই জায়গায় কিন্তু 3টা, রেড, গ্রিন, এটা কিন্তু গ্রিন এক ধরনের, আর এটা হচ্ছে ব্ল্যাক। আপনারা যে কোনো লোগোই করেন না কেন, আপনাদের বোনাস কালার 2টা, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট, এই 2টা থাকবেই। আর বাদ বাকি আরো যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই 3টার বেশি কালার ব্যবহার করলে সে লোগো হিজিবিজি হয়ে যায়। আর গ্রেডিয়েন্ট দেওয়া কোনো লোগো, মডার্নিজমের যেটা ট্রেন্ডিং বিষয়, সেটা কিন্তু আলাদা, ওইটার সাথে এগুলার সম্পর্ক খুবই কম। এই ধরনের বিরাট বড় কোম্পানি যদি হয়, তারা কখনো ওইরকম গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবে না, কারণ এই বড় কোম্পানির ক্ষেত্রে প্রিন্টের একটা ব্যাপার থাকে। কোনো কিছু যদি প্রিন্ট করতে যাই আমরা, সেটা ডিজিটাল প্রিন্ট না, সেটা যদি প্রেস প্রিন্ট হয়, তবে যত কম কালার হবে, যত সলিড কালার হবে, লোগো প্রিন্ট সবচেয়ে ফুটবে ভালো আজীবনে, সেটা প্রাচীন থেকে এখন পর্যন্ত। যার জন্য এই কালারগুলা ব্যবহার করা হয়, খুব মিনিমাম কালার ব্যবহার করা হয়। এটা একটা গেল। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এটা টোটালি অ্যাবস্ট্রাক্ট, এগুলার আমি কোনো ব্যাখ্যাই জানি না, খালি কইতে পারবো লোগোটা এটা। বিপি, এটা ব্রিটিশ পেট্রোলিয়াম। বিপির, ব্রিটিশ পেট্রোলিয়ামের এই লোগোটার ব্যাখ্যা কিছুটা হয়তো আন্দাজ করা যায়, সেটা হচ্ছে যে
যেহেতু পেট্রোলিয়াম কোম্পানি, এটা একটা এক্সক্লুশন। আর অ্যাবস্ট্রাক্ট তো অ্যাবস্ট্রাক্টই, মানে ওটার কোনো মিল নাই হ্যাঁ, নামের সাথে। না, অ্যাবস্ট্রাক্টের মিল না থাকলে অ্যাবস্ট্রাক্টের একটা ব্যাখ্যা থাকে, যে ক্রিয়েটর তার কাছে কিন্তু ব্যাখ্যা আছে সেইটা। অ্যাবস্ট্রাক্ট বলতে হ্যাঁ। এই অ্যাবস্ট্রাক্ট গুলা কিন্তু একবারেই মানে 100% অ্যাবস্ট্রাক্ট না, এবং সেটা বিমূর্ত না, 100% বিমূর্ত না, কোনো একটা ব্যাখ্যা আছেই। এবং সেই ব্যাখ্যাটা বললে আপনি বলেন, ও আচ্ছা হ্যাঁ তাই তো, এইরকমই দেখতে, হ্যাঁ এতদিন তো বুঝি নাই, আসলেই তো তাই, এটা তো একটা সূর্যের মতো, এটা আসলে একটা সমুদ্রের ঢেউয়ের মতো, এবং ওয়েভটা এরকম সার্কেল হয়ে গেছে, বিষয়টা তাই, আসলেই তাই, এটাও তাই। এটা একটা এক্সক্লুশন। এক্সক্লুশন যে জায়গায় হয়, কেন্দ্রবিন্দু থাকে, সেই জায়গায় সর্বোচ্চ আলো থাকে এবং সবচেয়ে উচ্চ তাপ থাকে, এবং সেই জায়গার আলোটা হয় সাদা। যতই কালার অনেক বেশি সাদা হবে, ততই মানে তাপটা সবচেয়ে বেশি, এবং যত লাল হতে থাকবে তাপ, তখন মানে আলো, আগুনের রং যতই লাল হতে থাকবে ততই তার তাপ কম, আর যত সাদা হতে থাকবে তত বেশি তাপটা বেশি। এই জন্য সূর্যকে আমরা সাদা দেখি একবারে দুপুর বেলায়, আপনি তাকাইতে পারবেন না কখনো ওই দিকটাতে। বিকাল হলে সেটা কিছুটা লাল দেখে আমাদের থেকে একটু দূরে চলে যায়, যার জন্য বেশি দূরে যায়, যার জন্য এত লাল দেখে। আরো কিছু ব্যাখ্যা আছে, পৃথিবীর কিছু গ্যাসীয় আবরণের জন্য ধূলিকণা এইসব পাস করে আসে, তখন হচ্ছে লাল দেখায়। এবং এই যখনই লাল দেখায়, দেখেন এই ব্যাখ্যা থেকে ঠিক মাথার উপর সূর্য থাকে টকটকা, যেমন আজকের সূর্যটা তো সব জায়গায় মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় এক ফোঁটা মেঘ নাই, তাই না? আপনাদের ওইদিকেও তো তাই। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, 10টা 11টার সময় রোদে গেছিলেন কেউ? স্যার যান নাই, ঘুমাইছেন? যাই হোক, 12টার দিকে গেছি। বাইরে তাকানো যাচ্ছে না। বাইরে তাকানো যাচ্ছে না। আজকে আমি এখনো যে ক্লাস নিচ্ছি, বাইরের রোদের আলো হচ্ছে একবারে সুন্দর আবহাওয়া। সাদা, বলতে কি এটাকে বলে একবারে ট্রান্সপারেন্ট হোয়াইট। কিছু হোয়াইট আছে একটু রেডিশ থাকে, ইয়েলিশ থাকে, কিন্তু আজকে ট্রান্সপারেন্ট হোয়াইট। কারণ আকাশে কোনো মেঘ নাই, কোনো ধূলিকণা নাই, হয়তো কোনো ক্লিয়ার, যার জন্য হচ্ছে সরাসরি সূর্যের আলোটা চলে আসছে, সেই জন্য ওইরকম দেখাচ্ছে। বিকাল হলেই লাল হয়ে যাবে, কারণ তখন তাপও কমতে থাকবে। ঠিক বিষয়টা তাই, যখনই রেড থাকে মানে একবারে হোয়াইট, এই জায়গায় হাইলি এক্সপ্লোশন, হাইলি উচ্চ তাপ, যখন ইয়েলোর দিকে আসতে থাকে তখন তাপ কমতে থাকে, আস্তে আস্তে গ্রিন হয়ে একবারে কি একটা এরকম একটা কি একটা ব্যাখ্যা জানো, এটা আমার ধারণা আর কি। এটা গেল বিপি, অর্থাৎ এটা টোটালি অ্যাবস্ট্রাক্ট। যদি কোনো কোম্পানি এখন যে সাধারণত থাকে, বেশিরভাগ কোম্পানি আপনারা যে লোগো টোগো করেন, হয় অ্যাবস্ট্রাক্ট হয়, নয়তো সেটা লেটার মার্ক হয়, নয় ওয়ার্ড মার্ক হয়, এছাড়া আর কিচ্ছু হয় না, সবই এইসবই, এই তিনটার মধ্যেই ঘুরপাক খায়। তারপর হচ্ছে এটা হচ্ছে পেপসি। আগেই নাম বললাম কেন, দেখতাম কে কে কইতে পারে। এটা তো পেপসি স্যার স্যার, জনপ্রিয় সবাই তো পারবে স্যার। এটা সবাই প্রায় চেনে। এই জনপ্রিয় সবাই পারবে, এটা যখন মেয়েরা সবাই ছিল তখন এটা অর্ধেক জনে করতে পারেন, এটা কি হুট করে কয়ে ফেললেন যে এই কথাটা ঠিক না। তারাই আছে এই বুঝতে ক্লাসে, পারেনি, স্ক্রিনে দেখে আসলে বুঝতে পারেনি, এরকম হতে তারাই পারে অনেক হ্যাঁ, সময়। একটা বোতলে সেটাই, এই একটা বোতলে যখন এই ছবিটা থাকবে তখন মানে ও এটা তো পেপসি, যখন ওইটা বোতলের বাইরে থাকে তখন সেটা আলাদা। যেমন একটা হ্যাঁ কমন ব্যাখ্যা আছে, যদি আমি আমার মোবাইল থেকে যে কারোর সাথে কথা বলি, পরিচিতদের, সে মোবাইলটা দেখে বলবো হ্যাঁ অমক, সেই জায়গায় ধরেন আমি মোবাইল থেকে আমি কথা না বলে যদি অন্য কেউ কথা বলে আমার মোবাইল দিয়ে, সেও ভাববে অমক, পরিচয় না দেওয়া পর্যন্ত সে ভাববে তাই কথা বলতেছে, ঠিক আছে? আর যতই পরিচিত হোক না কেন, অন্য নাম্বার থেকে যখনই কল দিবে তখন প্রথম দিকে বুঝতে গেলে একটু কষ্ট হয় যদি পরিচয় না দেয়। এটা আমরা পরীক্ষিত, আপনারাও দেখেন পরীক্ষিত, স্বাভাবিক তাই। কারণ ওইটা যেহেতু আমার নাম্বারটা মানে আমার ব্র্যান্ড, আমার জায়গা, আমার পোশাক, সেই জন্য আমি চিনতে পারতেছি, অথবা আপনি চিনতে পারতেছেন। যখন আমি অন্য নাম্বার থেকে, আমি মানুষটা যেটা, আমি ধরেন এই লোগোটাই, আমি যখন অন্যভাবে থাকবো তখন এটা চিনা যাবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এইটার স্যাম্বলটাও আমি অর্থ জানি না, তবে আমার যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে এটা একটা সূর্য, বিকালের সূর্য অথবা সকালের সূর্য যেটাই হোক, এটা হচ্ছে হালকা আকাশ, আর এটা হচ্ছে সমুদ্রের ঢেউ, ওয়েভিস থাকে, সার্কেলিক ওয়েভ, এটা হচ্ছে সেটা। আমার কাছে আমার ধারণা তাই। হইতে পারে স্যার। এবং আবার হচ্ছে অনেক আছে মনে হবে টেনিস বলের মতো স্যার।
টেনিস বলের ওই মতো শেপের মধ্যে আসলে গোটাটা ফুটা তুলছে হয়তো এরকম হ্যাঁ হতে পারে। টেনিস বল বলে না, এটাকে বলে সমুদ্রের পাড়ে যে এক ধরনের বল খেলে লাল রঙের, কালারফুল, লাল নীল সবুজ হলুদ লেখা থাকে না, প্লাস্টিকের বল খেলে, হ্যান্ড বল না কি যেন আর কি বলে, ওই বলটা হ্যান্ডবল বলে, বাচ্চাদের ভলিবল। শিল মাছকে যে বলটা খেলতে দেওয়া হয় আর কি। ভলিবল স্যার। ভলিবল না, এটাকে কি বলে? SEA সি বিচ, বিচে তো ভলিবল খেলা হয়তো স্যার। আচ্ছা সি বিচ বল একটা দেখি, এটা সি বিচ বল নামেই দেখি যে বলটার কথা বলতেছি সেই জিনিসটাই, যে এইটারও স্যাম্পল হইতে পারে। বুঝছেন, সি বিচে সাধারণত এই বলগুলাই ব্যবহার করে, এই বলটাই, এইটাই বড় পাতলা। কেন খেলে এটা? ভলিবল না আসলে, ব্যাপারটা তাই। এই বেলুনের মতো এই ব্যাপারটা তাই, স্যাম্পলটা এরকম আসতে পারে। এই যে দেখেন অনেকটা কাছাকাছি, এই তিনটা রঙের কিন্তু কম্বিনেশন আছে, এরকম কিছু একটা প্রাণবন্ত দুপুর এটার সাথে একটা সিম্বলিক থাকতে পারে, সেটা হইতে পারে। যাই হোক নানা রকম আছে আর কি এরকম ব্যাপারটা। আবার হচ্ছে নাইকির লোগো তো তাহলে নাইকের লোগো আমি কখনোই বুঝি না এটা বিষয়টা কি। এটা যদিও শাপলার মতো, অথচ অ্যাডিডাস, সরি নাইক না অ্যাডিডাস, অ্যাডিডাসের ক্ষেত্রে এটা অ্যাডিডাস। হ্যাঁ, নাইকে তো ঠিক চিহ্ন একটা, ঠিক চিহ্ন, ওইটাও তো মানে কোনো অর্থ নাই। হ্যাঁ ওইটারই বড় অর্থ আছে, খেয়াল করে দেখেন ওইটার কেন টিক চিহ্নটা দেওয়া, অর্থাৎ এইটাই 5, এইটার জন্য এইটাই পারফেক্ট, ওইটা পারফেকশনে বোঝানোর জন্য, এটা মেলা শক্ত অর্থ। আমি কোনটাকে টিক চিহ্ন দিব? যেটা হ্যাঁ দ্যাটস রাইট, অথবা এইটাই গুড, এইটাই বেস্ট, আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, ওইটাই তাই, আর কিছু না। ওদের কথাটা কি? জাস্ট ডু ইট, ওদের স্লোগানটা কিন্তু তাই, জাস্ট ডু ইট। তুমি এটা করে দেখো, এরকম আর কি। এই যাই হোক, এই অ্যাডিডাসের চিহ্নটার আমি কোনো অর্থ জানি না, নাইকের চিহ্নটার অর্থ ওইটাই, ঠিক চিহ্ন দেওয়া আছে, মানে এইটাই পারফেক্ট, এইটাই 5, এইটাই সবচেয়ে বেস্ট, এইটাই ঠিক, এরকম নাইক, আর কিছু না। যমুনাতেও, যমুনা ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও কিন্তু তাই করা, যমুনা ইলেকট্রনিক্সেও এটা দেখে একটা ঠিক চিহ্ন দেওয়া, অর্থাৎ এইটাই দ্যাটস ওকে, ঠিক আছে, কিউসি পাস, এরকম টাইপের বিষয়। অ্যাডিডাসের অর্থ জানি না, এটা সুপার অ্যাবস্ট্রাক্ট আমার কাছে, এটা কেন এরকম এটা হয়তো কেউ একটা ব্যাখ্যা দিলে হয়তো বুঝতে পারতাম। এগুলো আমাদের অ্যাবস্ট্রাকশন। আরেকটা হচ্ছে এমব্লেম। এমব্লেম আপনারা দেখে হয়তো নিজেরা চিনতেই পারবেন কমনলি। কি 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 জায়গায় এরকম জিনিসগুলা দেখেন আপনারা বলেন তো দেখি? আমাদের দেশে অনেক আছে, বড় বড় কোম্পানির লোগো এইরকম আছে, সেগুলো কি কোম্পানি দেখি আপনারা অনুমান করতে পারেন কিনা? আর এটা বিশেষ করে ওই যে কি বলবো, স্যার বেশ শিক্ষা অ্যালকোহল প্রতিষ্ঠানের জাতীয় কোম্পানিতে হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান তো আছে। প্রথমে আসে বিভিন্ন রকম ক্লাব, ক্রীড়াঙ্গন, সংঘ, বিভিন্ন রকম সংঘ অথবা ক্লাব, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এইসবের ক্ষেত্রে এমব্লেম লোগো ব্যবহার করা হয়। সেই জায়গায় ডাইরেক্টলি সেই কোম্পানির নাম লেখা থাকে, কোম্পানির যাবতীয় কিছু লেখা থাকে। ইভেন তাই না, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন সেই জায়গায় কত সালে সেটা জন্ম হয়েছে সেটাও হ্যাঁ। লেখা থাকে, স্টেট 1999 অথবা স্টেট 1997 এরকম থাকে আর কি। সেইগুলাকেই বলে এমব্লেম, এবং সেটাকে অবশ্যই বোঝা যায় সেই দেশের কিছু সিম্বলের সাথে থাকে সম্পর্ক। যেমন মাঝখানেরটা দেখে হয়তো অনায়াসে আপনারা মানে অনুমান করতে পারতেছেন এটা কোন দেশের লোগো অথবা কিসের লোগো, অনুমান করা যায়। এটা মনে হয় যে কি খেলা আছে, রাগবি একটা খেলা আছে, সেটা হইলো কিন্তু কোন দেশের? স্যার কি জানি এটা ইউনাইটেড স্টেটস হবে, তারা আছে, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন একটা কিছু, যেহেতু 4টা তারা আছে, ব্যাকগ্রাউন্ড ব্লু, ইভেন রেড কালার, লোগোতে এই ধরনের ব্যাখ্যা থাকে। আমরা যে লোগো করি এগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, হুদা এমনি করলাম, হইলে একটা $5 লোগো, এর চেয়ে আর কি ব্যাখ্যা থাকবেন, তাই না? যে লোগো বানাইতে দিবে $5 $10, সেটার আবার ব্যাখ্যা কি? ওই জায়গায় যে আমরা কিছু একটা দাগ দিয়ে দেই, এই তো মেলা ওইটার সাথে। তাও আবার কি একটা ইলাস্ট্রেটর ফাইল দেওয়া হয়, একটা আবার মানে জেপিজি ফাইল দেওয়া হয়, এই তো মেলা। তারপরে ছেলে পেলে এখন তো বেশ ভালো কাজ করে অনেকেই।
হ্যাঁ, এখন $5 যে একটা এখন তারা আমরাই তো নিজেদের মানে ডিমান্ড নিজেরাই কমে দিচ্ছি। সেটাই, আমরা ওইগুলা করি কেন? আমরা ঝুঁকা পড়তেছি ওইটার জন্য, যে $5 করার জন্য। অর্গানাইজেশন যারা মালিক তারাও সুযোগ নিচ্ছে, আর আমি তো $5-10 বা $20 খরচ করলেই লোগো পাই যাচ্ছি। হ্যাঁ, সেটাই আর কি। অথচ লোগো একটা Professional অনেক level-এ। চিন্তার ব্যাপার, সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার লোগোটা, সেটা প্রাইসিং খুবই কম। যাই হোক, লোগোর কথা তো হলো স্যার, লোগো তো একটা মানে বলা যায় হচ্ছে কনসেপ্ট যদি জেনারেট করা যায় খুব সহজেই আঁকানো যায় হুম বা করা যায়, হুম কিন্তু এই কার্টুন পোর্ট্রেট বা এগুলো এত কম ডলার দিয়ে করে এখন, যে হচ্ছে এত কষ্ট, অনেক কষ্ট স্যার, অনেকক্ষণ কাজ করতে হয়। করবেন না সেটা, অত কম ডলারের কাম করবেনই না। এক সেটাই পর্যায়ে দেখবেন বলতেছি। এরকম 10 জনে বাদ দিবেন, আপনার দেখা থেকে 20 জনে বাদ দিবে, বাদ দিতে দিতে এক পর্যায়ে কেউ এটা আগ্রহী পাবো না। মিনিমাম $50 বা $100 কাজ করলে একটা হয় স্যার, সেটাই, কারণ যে সেটা মানা। পরিশ্রম স্যার এই 400-500 টাকার জন্য করে মুশকিল স্যার। সমস্যাটা এইটাই। এই জন্যই সব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন না। একটা কথা আছে, একটা গল্প আছে, যে তার ছেলে হচ্ছে একটা গাড়ি কিনতে চায়, সেই জন্য কি করবে, তার পুরানো গাড়িটা বিক্রি করবে। তো তার বাবা বলছে যে ঠিক আছে, আমি তোমাকে $300 দিচ্ছি, বাদ বাকি টাকাটা তুমি তোমার যে পুরানো গাড়ি আছে অথবা আমাদের যে পুরানো গাড়িটা আছে সেই গাড়িটা বেচে তুমি সংগ্রহ করো। তার আর $200 দরকার, অর্থাৎ $500 দিয়ে সে একটা গাড়ি কিনবে। যাই হোক, আমি $500 কথা বলতেছি, এটা হইতে পারে 5,000, 50,000, বলেন 500। স্যার, বলেন বলেন বলেন। এখন সে প্রথমে তার বাবা বলে যে তুমি হচ্ছে একটা ভাঙারি দোকানে যাও, মানে ভাঙারি যারা পুরানো জিনিস কিনে তাদের কাছে গেছে, গাড়িটা দেখাইছে, গাড়ি দেখায়, তারা বলছে এইটার দাম হচ্ছে এটার জন্য তারা দিবে হচ্ছে $80। সে খুব মন খারাপ করে চলে আসছে। আসার পরে বাপে বলছে যে এরকম, হ্যাঁ গেছিলাম, তারা তো $80 বললো। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ করার কিছু নাই, তুমি আরেক জায়গায় যাও। তুমি হচ্ছে এখন কোনো মেকানিকের দোকানে যাও যারা গাড়ি ঠিক করে। সে জায়গায় গেছে, সে তখন গাড়িটা দেখে হিসাব করছে এরকম, হ্যাঁ এটার হেডলাইট গুলা হবে $10, স্টিয়ারিং হবে $50, তারপর হচ্ছে এটার যে ইঞ্জিন আছে সেটা হয়তো $80 মতো হইতে পারে, তাছাড়া বাড়তি কিছু হবে না, ওই তো আমি তোমাকে $150 দিব। ও আরো মন খারাপ করে আবার চলে আসছে। তার তো আসার পরে মোটামুটি বাড়ছে। হ্যাঁ বাবার কাছে গেছে, বাবার কাছে যাওয়ার পরে বাবারে বলছে এরকম যে বাবা আমি তো গেলাম, এরা তো $150 কয়, হইলো না, $200 তো হচ্ছে না। তখন বলেছে না, মন খারাপ করার কিছু নেই, তুমি চেষ্টা করো, দেখো কি হয়। সে তার কাছে বেচলো না। তখন বাবায় বলল যে তুমি হচ্ছে একজন মানে যারা গাড়ি ক্রয় বিক্রি করে তাদের শোরুমে যাও, তাদের কাছে যাও একটু। পরে তখন গেছে গাড়ি ক্রয় বিক্রয়ের শোরুমে। তখন তারা দেখে বলছে গাড়িটা পুরানো, ভিতরে যন্ত্রপাতি আছে মোটামুটি ভালো, সিটটাও পুরানো, সিটটাও ভালো না, আমি হচ্ছে এটা মানে এত দিব না, আমি $180 দিব। তো তার ভয় নাই, মন খারাপ হয়ে গেছে আবার, যে না $200 হচ্ছে না। তখন হচ্ছে বাবার কাছে আবার গেছে যে বাবা এরকম বলে, তারা তারা তো বলে $180। তখন বলে যে তুমি হচ্ছে একটা, যারা গাড়ি কি করে, একটা গাড়ির ক্লাবে যাও, পুরানো গাড়ির একটা ক্লাবে যাও। তখন পুরানো গাড়ির ক্লাবে গেছে, তখন যে গাড়িটা দেখাইছে, তখন একবারে ওইটা নিয়ে তখন কারাকারি বাইরে গেছে। কেউ বলে $300 দেবে, কেউ বলে $400 দেবে, কেউ বলে $700 দেবে। তখন সে বাড়ি চলে আসছে। আসার পরে বলছে যে বাবা আমি তো তুমি গাড়ির ক্লাবে যাইতে বললা পুরানো গাড়ির, আমি সে জায়গায় গেলাম, এরা তো $700 দিতে চায়। তখন বাবা একটা শিক্ষা দিয়েছে, হ্যাঁ তুমি, তোমার গাড়িটা সবই ঠিক আছে, তুমি প্রথমে যখন $80 বললো, $50 বললো, তখন হতাশ হয়েছে, কারণ সে $50 কাস্টমার তোমার, তার ওর কেনার মতোই সামর্থ্য আছে, এবং শুধু তাই না, সে ওই কোয়ালিটিরই জিনিস কিনে, তার চেয়ে ভালো কিছু সে কিনবে না, এবং সে ওই দামেই কিনবে। তুমি আসলে তারপরে তুমি জায়গায় জায়গায় মানে যে জায়গায় গেছো সেটা গেছো হচ্ছে মেকানিকের দোকানে, সে তার যন্ত্রপাতির দিকে নজর, তোমার গাড়ি কি জিনিস, কত পুরানো অ্যান্টিক কিনা সেটা দেখা তার বিষয় না, সেজন্য সে তার মতো দাম বলছে। অর্থাৎ তোমার গাড়ির কদর সে বুঝে নাই। তুমি যখন আবার গেছো, গাড়ি যারা পুরানো গাড়ি বেচে কেনে তাদের কাছে গেছো, তাদের হচ্ছে ব্যবসা, তারা হচ্ছে যত ঠকাবে তোমাকে ততই লাভ করতে পারবে। কিন্তু যখন গেছো তুমি একটা অ্যান্টিক গাড়ির ক্লাবে, তাদের কথা হচ্ছে তারা হচ্ছে
আসল জিনিসটাই খুঁজে, যে জিনিসটা তাদের দরকার সেইটাই খুঁজে, এবং তাদের কাছে ওইটা মূল্যবান, সেই জন্য তোমাকে $700 বলছে, তুমি তাদের কাছে বেচো। অর্থাৎ নিজের মূল্য, প্রথমেই কেউ একজন দাম কম বললো, হতাশ হবার কিছু নাই। তুমি খোঁজ করে দেখো যে কোথায় গেলে তোমার মূল্যটা, তুমি বিভিন্ন জায়গায় ঘুরো, দেখো যে তোমার তোমার মূল্য, তোমার গ্রহণযোগ্যতা যে জায়গায় আছে, সেই তোমাকে তোমার যোগ্য দামটাই বলবে, এবং যেটাতে তুমি খুশি হবা এবং তুমি করতে পারবা। এটা হচ্ছে শিক্ষা একটা। আপনি 5 টাকারটা খুঁজলে 5 টাকাতেই পাবেন, 100 টাকার জায়গায় গেলে 100 টাকাই পাবেন, 300 টাকার জায়গায় গেলে 300 টাকাতেই পাবেন। ফ্রিল্যান্সিং.com-এ সবচেয়ে ছোট কাজ সবচেয়ে সস্তায় কাজ হয়, সেই জায়গায় যতই খুঁজবেন ততই এরকমই পাবেন। $5 $20 উপরে কোনো লোগোই পাবেন না, পাওয়া খুব টাফ। আপনি অন্য ওয়েবসাইটে যান, তখন পাবেন। যতই উপরে যাবেন ততই বিভিন্ন হিসেব যাবেন, তখন সেটা পাবেন। কিন্তু সেটার জন্য আপনাকে কোয়ালিফাই হয়ে যাইতে হবে, আপনার প্রোফাইল লাগবে। এই যে বলে যে প্রোফাইলের দরকার, কেন? কারণ freelancer.com এটা হচ্ছে একটা গণ জায়গা, যে জায়গায় বাংলাদেশেরই প্রতি বছর 40,000 ফ্রিল্যান্সার অ্যাড হয় সরকার থেকে, এবং বাড়তি আরো ধরেন আরো 1 লাখ যোগ হয়। এখন 1,40,000-এর জায়গা, যে জায়গায় সবাই প্রতিনিয়ত হচ্ছে, সেটা কি হবে? সেই বাজারের দাম তো কমবেই। বাজারে যদি ধরেন সবজি, পেঁয়াজ, এই যে পেঁয়াজের দাম এখন হুট করে বেড়ে গেছে, কেন? বাজারে ক্রাইসিস, সেই জন্য পেঁয়াজ খাইতেই হবে, বাজারে ক্রাইসিস, তাই দাম বেশি। সেটা হোক মানে কৃত্রিম ক্রাইসিস, কিন্তু ক্রাইসিস তো, সেজন্য দামটা বেশি। আর যখন অ্যাভেলেবল থাকে, পেঁয়াজের মৌসুম থাকে, তখন কি আপনি 300 টাকা কেজি যদি কেউ চায়, 150 টাকা কেজি চায়, অত না 80 টাকা কেজি চায়, আপনি পেঁয়াজ তো কিনবেনই না, যে চাইবো তার 2টা উষ্টা দিয়ে চলে আসবেন, তাই করবেন না? এইটাই হচ্ছে নিয়ম, একটা সময় থাকে। আলু এখন 40 টাকা কেজি। আর একটা ইয়ে দেন, ব্রেক ব্রেক দিব, এখনই ব্রেক দিব। এই লোগোর শেষ, আর কিছু নাই। এটা গুলো এমব্লেম। আর মনে হয় একটা আর একটা আছে, এটা হচ্ছে বিভিন্ন রকম ক্লাবের নাম থাকে ক্লাবের জন্য। আমাদের দেশে যত ক্লাব আছে দেখবেন, মোহামেডান, আবাহানি, ইভেন ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট ক্লাব, টাইগারদের যে ক্লাব, সেটার লোগোটাও এরকমই। ইভেন বাংলাদেশের লোগো, সেটাকেও এমব্লেম বলা হয়। সিম্বল থাকে ভিতরে, প্লাস লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ইভেন যত শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখি, সবগুলোতে এমব্লেম ব্যবহার হয়। আবার এমনকি ওই সিম্বল বা ওই শেপের মানে আকারেই কিন্তু লেখাটা হয়। হ্যাঁ, সেটা সিম্বল আকারে শেপের মধ্যেই থাকে, এবং টেক্সট গুলার খুব একটা পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকে, ওটাকে সামান্য একটু চেঞ্জ করে। ইভেন মদের বোতলের উপরে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের এই লোগোটাও তো একই তো, হ্যাঁ তাই না একই স্যার? একই, এগুলো সবই তাই। ওটা হয় সার্কেলে হবে, কয়েকটা শেপের মধ্যে হবে, কয়েকটা নির্দিষ্ট শেপই ব্যবহার করা হয় এমব্লেমে। এমব্লেম আর 5টা হলো তো, না না, 5টা না, 6টা হয়েছে। আরেকটা হচ্ছে মাস্কট, কম্বিনেশন। আরেকটা হচ্ছে মাস্কট। মাস্কটটা হচ্ছে স্পেশাল লোগো। এই লোগোটা খুবই কম হয় আমাদের দেশে। মাস্কট টাইপের লোগো কয়টা আছে আমি ঠিক জানি না। মাস্কট হচ্ছে যে কোনো একটা ছবি থাকে, সেটা কোনো প্রাণীর হইতে পারে, মানুষের হইতে পারে, সরাসরি থাকে, বিশেষ করে মানুষের থাকে। মাস্কটটা আসলে এটা আদর্শ উদাহরণ, এগুলা না। মাস্কট এটাকে বলা হয় যে, যে ছবিটা থাকে সেই ছবিটাকে বলা হয় শুভ, অথবা সেইটা কি বলে, আমরা বলি না যে আমার সকালে অমুকরে দেখলাম, যাক আমার দিনটা ভালো যাবে, ব্যাপারটা এরকম আর কি। এই ব্যাটা ছিল হচ্ছে আর্মি অফিসার, 60 বছর বয়সে সে রিটায়ারমেন্টে যায়, এবং সে মুরগি ভাজা বেচা শুরু করে, এবং আজকে সারা বিশ্বে তার এই কেএফসি হচ্ছে মুরগি ভাজার দোকান এক নামে পরিচিত। আমি কই মুরগি ভাজা, আমরা কেন কব, মানে চিকেন ফ্রাই কেন বলবো, বাংলা বলতে সমস্যা কি আমার? বাংলাতে ভাজাই স্যার, ঠিকই আছে মানে স্যার। স্যার আরেকটা জিনিস, এই রেস্টুরেন্টে দেখেন মানে কি বলবো, ওটা তো ফ্রেশ তো থাকে না, ওই ফ্রিজে তো রাখা থাকে। হ্যাঁ, ফ্রিজেই রাখা থাকে চিকেন, ওইটা মানে ভাজে মানে পুরা পোড়া পোড়া আধা পোড়া করে ওটাই হয়ে গেল কি ফ্রাইড যাই হোক, চিকেন। আমি হচ্ছে এইগুলা বলি, আমি বাংলায় সরাসরি বলি, রেস্টুরেন্টে যাই বলি। আমি এই জায়গায় আসলাম যেদিন, তার আগের দিন আগে আমার একটা দাওয়াত ছিল, বুফে খাওয়ার, ইচ্ছা মতো খাওয়া। সেই জায়গায় যাই একই অবস্থা, সবাই কইতেছে ফ্রেঞ্চ ফ্রাই নয়, এটা নয়। আমি কইতেছি না, আমি যাই জিজ্ঞেস করছি, ওয়েটারে জিজ্ঞেস করছি যে আপনাদের কই, মানে লাউঞ্জটা কোন জায়গায় আমি নিব। স্যার এই জায়গায়। আমি বলছি মুরগি ভাজাটা কই? স্যার
সরি স্যার, আমি তো মুরগি ভাজা মানে Oh my মানে God. চিকেন ফ্রাই। স্যার এই যে চিকেন ফ্রাই এই জায়গা। আমি বলছি, হ্যাঁ, কিন্তু আপনি কেন বুঝেন নাই প্রথমে? আমি জিজ্ঞেস করলাম আপনি কেন বুঝেন নাই? কয় স্যার আপনি কি জন্য বললেন? আমি বলছি, হ্যাঁ, আমি মুরগি ভাজা বলছি। চিকেন ফ্রাই কি? চিকেন ফ্রাই বাংলা কি? কয় মুরগি ভাজা। বলছি, সেইটাই তো। আমি আমি বললে আপনার অবাক হওয়ার কি আছে? আমি যদি আলু ভাজা বলি, ফ্রেঞ্চ ফ্রাই বললাম না, আলু ভাজা বললাম, সমস্যাটা কি? কয় স্যার ঠিক আছে, হাসাহাসি শুরু করছে ওরা। আমরা 4-5 জন গেছিলাম। আমি তেমন কথা বলতে পারি না, কিন্তু আরো যে আমার আছে ওরা খুব জিনিয়ার, এরা সাংঘাতিক মজা করে। যা তা কথা বলে একবারে হো হো হা হা শুরু হয়ে যায়। এদের মজার সাথে, মানুষ। হ্যাঁ, এদের সাথে রেস্টুরেন্টে নিয়ে গেলে ওয়েটাররা সব ঠিক ঘিরান দিয়ে দাঁড়াই থাকে, কি করতেছে কি কইতেছে ঠিক নাই কোনো। যাই হোক, এরকম আমি বলি, এ হচ্ছে কেএফসির প্রতিষ্ঠাতা, মূলত তার সিম্বলটাই ব্যবহার করা হয়েছে, এই ছবিটাই ব্যবহার করে। ইভেন কেএফসিতে আপনারা ঢোকার সময় দেখবেন তার একটা মূর্তিও থাকে প্লাস্টিকের, মেনিকেন বলে ওইটাকে, মেনিকিন এরকম বলে আর কি। এগুলাকে বলে হচ্ছে ম্যাসকট। ম্যাসকট হচ্ছে সেইটাই, ম্যাসকটের অর্থটা এরকম যে বিশেষ ব্যক্তি বা বিশেষ প্রাণী অথবা বিশেষ কোনো সিম্বল, যেটা হচ্ছে শুভ। শুভ বলতে কি বলবো, এটার আর কি অর্থ কি দাঁড়ায়? যে আমরা বলি না 60টা ভালো, আজকে আজকে সকালবেলা 60টা ভালো, 60 আর কি। দোকানে যে ভাই প্রথম কাস্টমার গেলে বলে যে ভাই আপনার দিয়ে 60 করলাম, ওই 60 হচ্ছে এইটাই। এটা প্রিঙ্গেলস একটা চিপস, এটা অনেকেই হয়তো খাইছেন, বিশেষ করে মেয়েদের এটা বেশি খাবার কথা, অথবা বাচ্চা যারা আছে। অ্যাংরি বার্ড এটা একটা ইসের আর কি, একটা গেম, মোবাইল গেম আছে, পিসি গেমও আছে। তবে হ্যাঁ, গেমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ম্যাসকট লোগো ব্যবহার করা হয়। গেমের একটা হিরোর ছবিটা দেওয়া থাকে এবং নিচে লেখাটা থাকে। এই আমাদের 7টা লোগো গেল, 7 রকমের। আপনারা একটু চা পানি খেয়ে আসেন, আমিও একটু চা পানি খেয়ে আসি, আমার গলা শুকিয়ে গেছে। আজকে অসম্ভব টেম্পারেচার, আমাদের এই জায়গায় অলরেডি 36 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে। স্যার আপনি বাসায় কবে যাবেন? আমি বাসায় যাব জানি না, এই যে প্রতিদিন সবাই ফোন দিচ্ছে, আমি আমাদের কি জন্য কি এখানে করতেছি 34 দেখাচ্ছে। এরকম আর কি। দেখি এই সপ্তাহেই যাব। আবার আমি গেলে তো আমার ছুটি নিয়ে যাওয়া লাগবে, আরেক ঝামেলা। ছুটি ছাড়া যাইতে পারবো না, কারণ সারাদিনই ক্লাস। এর মধ্যে কি কোনো ছুটি আছে নাকি, সরকারি ছুটি আপনারা জানেন কি? না স্যার, সরকারি ছুটি তো আমার মনে হয় নাই। ও, আচ্ছা ঠিক আছে, আপনারা ইসে থেকে আসেন। ঠিক আছে।